আজ রাতে আমার আর কোনো কাজ নেই আপনারা ছাড়া। আমাকে স্যার বলার দরকার নেই। ফার্স্ট অফ অল আমার যারা ডিরেক্টলি স্টুডেন্ট তারা তো আমাকে সবাই বন্ধু বলে, দাদা বলে। আমি ওটাই কমফোর্ট ফিল করি। জাস্ট টপিক ওয়াইজ কথা বলেন, অথবা আপনাদের প্রবলেম নিয়ে, অথবা এই ক্লাসটা আগামী 1-1.5 ঘন্টা হতে যাচ্ছে, কিভাবে পরিচালনা করলে আপনাদের জন্য ব্যাপারটা বেশি ফ্রুটফুল হবে সেরকম পরামর্শ দিতে পারেন আপনারা। ওকে, আপনারা অনেকে হ্যান্ড রাইজ করেছেন। জাস্ট এখন 12টা 5 বাজে, আমি 12টা 10 অব্দি মানে আপনাদের কোনো বক্তব্য থাকলে আমি তাদের আপনাদের সাথে একটু কথা বলবো। আমি আসলে আমাকে স্যার বলার দরকার নেই। ফার্স্ট অফ অল আমার যারা ডিরেক্টলি স্টুডেন্ট তারা তো আমাকে সবাই বন্ধু বলে, দাদা বলে। আমি ওটাই কমফোর্ট ফিল করি। ওকে, আমি জাস্ট বেশি হ্যান্ড রাইজ করার দরকার নেই। টপিক শেষে আমি অনেকক্ষণ কথা বলবো। আজ রাতে আমার আর কোনো কাজ নেই আপনারা ছাড়া। হৃদয় খান ভাই, কি বলতে চাচ্ছেন? আপনি হ্যান্ড রাইজ করছেন, মানে এলোমেলো কথা বলবেন না। জাস্ট টপিক ওয়াইজ কথা বলেন, অথবা আপনাদের প্রবলেম নিয়ে, অথবা এই ক্লাসটা আগামী 1-1.5 ঘন্টা হতে যাচ্ছে, কিভাবে পরিচালনা করলে আপনাদের জন্য ব্যাপারটা বেশি ফ্রুটফুল হবে সেরকম পরামর্শ দিতে পারেন আপনারা। হৃদয় খান ভাই, আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, কি বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আমি বলতে চাইছি আজকের ক্লাসটা মোবাইলে করলে ভালো হতো স্যার। কারণ আমরা যে মোবাইল দিয়ে করি, কারণ আমাদের পিসি নেই, অনেকেরই পিসি নেই। এই জন্য বলতেছি মোবাইল দিয়ে করালে একটু আমাদের শিখতে একটু ভালো হতো, এই কথাটা বলতে চাই। এখান থেকে মোবাইল দিয়ে করলে এত মানুষ ম্যানেজ করতে পারবো না, আর ওটাও হয় না। আপনি মোবাইল দিয়ে করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। যে জন্য বললাম, যদি আমার অনেকেরই পিসি নেই বুঝছেন, এই জন্য বললাম এই কথাটা। যাই হোক, এটা কোনো সমস্যা না। পিসি দিয়ে যা করি মোবাইল দিয়ে তাই করবো, একই ব্যাপার। কিন্তু মোবাইল দিয়ে অনেক কিছুই ম্যানেজ করতে পারবো না আমি এখান থেকে দেখানোর জন্য। কারণ আমাদের অনেক জায়গায় যেতে হতে পারে, হয়তো বা কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে অনেক আলাদা আলাদা টুলস ইউজ করতে পারে। সেক্ষেত্রে আমরা হয়তো বা মোবাইল দিয়ে ওভাবে ম্যানেজ করতে পারবো না। আপনি প্র্যাকটিস করতে পারবেন মোবাইল দিয়ে ইজিলি। এটা ফেসবুক পেজ অপটিমাইজেশন, এটা মোবাইল দিয়ে 100% করা যায়। আমি এখান থেকে যা দেখাবো 100% করতে পারবেন। ইনশাআল্লাহ স্যার। আসসালামু জাহানার আলাইকুম। আক্তার আপু, ওয়ালাইকুম আসসালাম। জাহানার আক্তার আপু, আচ্ছা হ্যান্ড ডাউন করেন, নাহলে ব্যথা হয়ে যাবে কথা বলা শেষ হয়ে গেলে। আসসালামু আলাইকুম স্যার। জাহানার আক্তার, হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার আমি একটু ইনস্টাগ্রাম নিয়ে কথা বলবো, এটা কি বলতে পারবো? না, আজকের ইনস্টাগ্রাম নিয়ে কথা না বলি, যেহেতু ফেসবুকের আচ্ছা মধ্যে। ঠিক আছে স্যার, তাহলে আর কোনো প্রশ্ন নাই, ধন্যবাদ। ওকে। ওকে, তারপরে অমর ফারুক ভাই। হুম, বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? ভাই, কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। জি, আমি শুনতে পাচ্ছি। বলেন। আপনি ভালো আছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। কোশ্চেন কোশ্চেন। আচ্ছা, আমাদের এখানে, জি জি, আমাদের এখানে যে সাপোর্টিং ক্লাসগুলো করা হবে, এগুলা কি সবগুলা মোবাইল দিয়ে করা যাবে? হ্যাঁ, মোবাইল দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্র্যাকটিসের ক্ষেত্রে ও আচ্ছা, প্র্যাকটিসের ক্ষেত্রে আচ্ছা, কিছু প্রবলেম তো হয়ই মোবাইল করা। আই মিন ডিজিটাল মার্কেটিং এর অনেক পার্ট আছে, বি অনেস্টলি আমি বলি। কারণ একরকম কথা হচ্ছে, কিছু কথা, কি অনেক কথা বলেন? চাইলেও বলা যায় না। আমি আমার জায়গা থেকে বলি, দেখেন, 100% মোবাইল দিয়ে সবকিছুই করা যায় এখন বর্তমান যুগে যে মোবাইল ডিভাইস গুলো আছে, কিন্তু আপনার নিজেরই প্রবলেম হয়ে যায়। যেমন অনেক ওয়েবসাইট রিলেটেড কিছু কিছু ছোট ছোট কাজ আছে, যেটা আমরা এই যে মাউস পয়েন্ট দিয়ে করতে গেলেই আমাদের কাছে অনেক সময় মিস্টেক হয়ে যায়, একটা কোড কপি করতে গেলে। তো ওই জায়গায় আপনি কিছুটা প্রবলেম ফেস করবেন। কিন্তু আজকের যে টপিকটা ফেসবুক পেজ, এটা 100% মোবাইল দিয়ে হবে। এবং ওভারঅলি আপনার কোশ্চেনের অ্যান্সারটা আমি দেই, সেম কোশ্চেন যদি অন্য কারোর থাকে। ডিজিটাল মার্কেটিং 100% মোবাইল দিয়ে তো শিখতে পারবেন, করতেও পারবেন, কিন্তু আহ, শান্তি পাবেন না। লিস্ট শান্তি পাবেন না। 30% এবং 40% এমন কাজ পাবেন যেটা মোবাইল দিয়ে করতে যে আপনার, হয়তো বা ল্যাপটপ হলে আপনি, অথবা কম্পিউটার হলে আপনি 5 মিনিটে করতে পারতেন, সেটা ওখানে হয়তো 2 ঘন্টা লাগতে পারে। এবং পুরোপুরি কাজটা আপনার নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে। বেস্ট সলিউশন হচ্ছে আপনার মোবাইলটা, একটা মোবাইল ডিভাইস মনে হয় এখন ল্যাপটপ, সরি, কিবোর্ড এবং মাউস কানেক্ট করা যায়। কিবোর্ড মাউস কানেক্ট করে করেন, কারণ ফিঙ্গার টিপ দিয়ে অনেক কিছু করা সম্ভব হয় না। রেকর্ডিং করেন না ভাই, এটা নিষেধ করছি না। ওকে, তারপরে হচ্ছে নয়ন কান্তি। ভাই, অনেকেই করে তো, শুনলাম। হ্যালো নয়ন,
বলেন। এই স্যার স্যার মানে আমি ফেসবুকে ডিজিটাল মার্কেটিং মানে নিষ্ঠা নিয়ে কাজ করতেছি আর কি। তো এটার মধ্যে ফলোয়ার কিভাবে গ্রোথ করব ওটা বুঝতেছি না। আর যা যা শিখি ওগুলা ভিডিও করে দিই আর কি। কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছি না আমি, আমি জানি না অন্য আপনারা শুনতে পাচ্ছেন কিনা। ফেসবুকে কি কাজ করছেন নাকি? স্যার আমি বলতেছি আমি ফেসবুকে ডিজিটাল মার্কেটিং নিষ্ঠা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? হ্যাঁ। এখন স্যার মানে ফলোয়ার গ্রোথ করতে পারতেছি না, ওইটা আর কি। আচ্ছা, ফলোয়ার বাইরে ফলোয়ার। ক্লাস হবে এই জন্য আজকের আর ওটা নিয়ে আমি কথা না বলি, সেটা বেটার হবে। আমাদের এরপরে সিকোয়েন্সিয়াল ক্লাস হবে, ওকে? জি স্যার। আচ্ছা, সম্ভব না ব্যাপারটা ওকে, এক একজনের পার্সপেক্টিভ থেকে এক এক রকম। তবে আমি একটা মোটিভেশন আপনাদেরকে বলতেই চাই, একটা মেসেজ আসছে, ল্যাপটপ বা পিসি ছাড়া ডিজিটাল মার্কেটিং করা সম্ভব না। আমরা অনেকেই আছি বিভিন্ন নাজুক অবস্থানে, এখনো পারিবারিক ফাইন্যান্সিয়াল কন্ডিশন ওই জায়গা থেকে। চেষ্টা থাকলে সবকিছু করা যায়, সম্ভব না এই কথাটা বলা ভুল। কষ্ট হয়, 5 মিনিটের কাজ 2 ঘন্টা লেগে যায়, কিন্তু সম্ভব না এই কথাটা বলা যাবে না। যারা যে যে অবস্থানেই আছেন, যদি কারো ল্যাপটপ না থাকে, হার্ড অ্যান্ড সোল ট্রাই করেন কিছু কিছু টপিক নিয়ে। আপনি ইউটিউবে মার্কেটিং করতে পারেন, ফেসবুক মার্কেটিং করতে পারেন, এর জন্য কিন্তু ল্যাপটপ দরকার হয় না। ডিজিটাল মার্কেটিং এ সবকিছু করতে হবে তা কিন্তু না। আমরা আমাদের যে লেভেল 2 কোর্সে, আচ্ছা আমি একটু একটা ডিসক্লেইমার দিয়ে রাখি, ডোন্ট মাইন্ড। এই 12টা 11 বাজে, ম্যান্ডেটরি না আপনাদেরকে ক্যামেরায় থাকতে হবে, ঠিক আছে? কিন্তু ক্যামেরায় থাকেন সেটা ঠিক আছে, এলোমেলো ভাবে থাকবেন না। একদম প্রফেশনাল ভাবে যদি থাকতে পারেন বেটার, না হলে আপনি ক্যামেরা অন করে দেন। কারণ এমনি ফ্রিল্যান্সার সবাই আমরা একটু রিল্যাক্সে থাকি, লুঙ্গি পরা থাকি, টি শার্ট থাকে, যদি একটু শীত থাকে, না হলে গরমকালে তো থাকেই না। তো ও আপনার এখানে বডি কেউ দেখতে আসবে না, সো বলিউড হিরো না কেউ যে বডি দেখাতে হবে। ডোন্ট মাইন্ড, আপনারা যার এরকম এলোমেলো ভাবে আছেন অবশ্যই ক্যামেরা অফ করে দেন। এখানে ডিসগাস্টিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যাবে না, ওকে? আমি বলি, যে যে নাজুক অবস্থানে আছেন আপনারা এই টপিক গুলো নিয়ে কাজ করতে পারেন। নিজের ইউটিউব মার্কেটিং, ইউটিউবে ভিডিও রিলস এইগুলো, অথবা ইউটিউব ফেসবুক মার্কেটিং এইগুলা, ঠিক আছে? আগে পয়সা কামাই করেন, তারপরে একটা ল্যাপটপের চিন্তা। কিন্তু করাই যাবে না এটা ভুল কথা। করা যাবে, তবে অনেক কষ্ট হবে, এবং সবকিছু নিয়ে আপনি হ্যাঁ এটা সত্যি আগাইতে পারবেন না। আচ্ছা, মূল পয়েন্ট স্টার্ট করব, এটা আপনাকে বলতে হবে না, যেহেতু এখানে ম্যানেজমেন্টের দায়িত্ব আমার। আমি বুঝবো কোনটা ভালো করতে হয় কোনটা না করতে হয়। অবশ্যই আপনাদের কথা আমাকে নিতে হবে, তাই না? আমি যদি ক্লাসে প্রথমে এসে বক বক করে চলে যাই আধা ঘন্টা, সেটা বেকার ক্লাস হবে, ওকে? দেলোয়ার ভাই বলেন। আমরা 15 থেকে শুরু করবো, আমি আগে থেকেই বলছি 12টা 15 থেকে, সো ওইভাবে অ্যাডভাইস দেওয়ার কোনো দরকার নেই। দেলোয়ার ভাই বলেন। স্যার আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার প্রবলেমটা হচ্ছে স্যার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটা কিভাবে দূর করবো? যদি ভিডিওতে বা ক্লাসে বলে দিতেন ভালো হতো আমার। আচ্ছা, এটা নিয়ে কিন্তু আমরা এখনো ক্লাস করি নাই। সো জাস্ট ফেসবুক নিয়ে একটা ক্লাস হয়েছে, নিশ রিসার্চ মনে হয় গতকাল। আমরা অপটিমাইজেশন ক্লাস করব। আমি জাস্ট কোশ্চেনটা চাচ্ছিলাম, ক্লাসটা কিভাবে শুরু করব, আপনাদের কিভাবে ক্লাসটা করলে বেটার হয়, এইটা পরামর্শ নেওয়ার জন্য। রেকর্ড ভিডিও পাবেন, আব্দুর রহমান স্যার তো বলে গেল, ওকে? এইটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে হয়তো বা আরো 3টা 4টা ক্লাস আছে ফেসবুক নিয়ে, সেখানে কন্টেন্ট প্ল্যানিং সবকিছু পাবেন, ওকে? আমরা আর কোশ্চেন নিচ্ছি না, অলরেডি 12টা 13 বাজে। আমি শুরু করি। আচ্ছা, এখানে আহ, আচ্ছা এগুলো নিয়ে পরে কথা বলা হবে। আমরা শুরু করি, সবাই হ্যান্ড ডাউন করে দেন, এখন আর কারোর কোশ্চেন নিচ্ছি না, ওকে? আজকের আমাদের টপিক হচ্ছে ফেসবুকে আপনারা কিভাবে একটা পেজ অপটিমাইজেশন করবেন। স্রেফ অপটিমাইজেশন নিয়ে আমি কথা বলবো। আই হোপ আপনারা পেজ ক্রিয়েট করতেই পারেন, তাই না? তবুও আমি জাস্ট দেখাচ্ছি বেসিক্যালি আপনারা যখন ফেসবুকে পেজ ক্রিয়েট করবেন সেটা কিভাবে। আমি পেজ ক্রিয়েট করব না, জাস্ট একটু দেখাই আপনারা কিভাবে করতে চান। অলরেডি আপনারা পেজ ক্রিয়েট করতে পারেন, যেহেতু এই অবধি চলে আসছেন। জাস্ট এই যে আপনার facebook.com-এ যাবেন। আচ্ছা, facebook.com-এ যাওয়ার পরে এই যে বাম ধার থেকে সি মোড়ে আসবেন, এখানে দেখেন পেজ নামে একটা সেগমেন্ট আছে, ওকে? পেজ সেগমেন্ট থেকে জাস্ট ক্রিয়েট নিউ পেজ এখানে করবেন। দেওয়ার পরে আপনার পেজের নাম দিবেন, এই নামটা আপনার ব্র্যান্ড নেম অনুসারে দিবেন।
ফেসবুক পেজ, আমি আমার মতো করে বলি, অ্যাজ এ এসইও ব্যাকগ্রাউন্ড আমি বলি, শুনেন, যাই করেন, নিজে কন্টেন্ট মার্কেটিং করেন, এটা ওটা করেন, কামাইয়ের চিন্তা করে, ফেসবুকে আপনার নিজের নামে একটা পেজ অবশ্যই রাখবেন পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য। নিজের নামে একটা পেজ অবশ্যই রাখবেন, যেখানে আপনার নিজের নামটাই দিবেন, হুবহু আপনার নাম এবিসিডি, তো এবিসিডি দিবেন, ঠিক আছে। তারপরে ক্যাটাগরি দিবেন যে কোনো একটা, যেমন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আমরা না, আমরা কি ইন্টারনেট মার্কেটার। ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরি ইন্টারনেট মার্কেটার, অনেকে এটা এন্টারপ্রেনিয়ার, অনেকে এরকমও দিতে পারে। সো এরকম দিবেন, দিয়ে একটা পেজ ক্রিয়েট অবশ্যই একটা করে রাখবেন নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য। ওকে, তারপরে এখানে এই যে দেখেন, এখানে আপনার পেজের নাম দিবেন যেটা আপনি করতে চাচ্ছেন, তারপরে পেজের ক্যাটাগরি দিবেন, যে পেজ ক্রিয়েট করতেছেন সেই পেজ অনুযায়ী একটা ক্যাটাগরি দিবেন, তারপরে এখানে বায়ো দিবেন অপশনাল, দেওয়ার পরে এখানে ক্রিয়েট পেজ আসবে, পেজ ক্রিয়েট করবেন। তারপর এখানে সিকোয়েন্সিয়াল অনুযায়ী, আচ্ছা সাউন্ড কমে গেলে ওটা আপনারই প্রবলেম, ওখান থেকে একটু ঠিক করে নেন, এখান থেকে ঠিক করার কোনো সুযোগই নেই। তো সিকোয়েন্সিয়াল অনুযায়ী একটা পেজ কিভাবে অপটিমাইজ করা যায় আমরা সেদিকে এবার যাব। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের জন্য একটা কমপ্লিট স্লাইড ক্রিয়েট করেছি, সেটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি। দেখেন, ফেসবুকের বিজনেস পেজ নিয়ে কাজ করব। বিজনেস পেজ কি জিনিস আমি জানি আপনারা সবাই জানেন, তবুও আলোচনা করি। A business page is where customer go to discover and engage with your business. স্রেফ এতটুকু অংশই যেটা কিনা ফেসবুক নিজেই এটা ডকুমেন্টেশন করেছে। দেখেন এখানে একটা লিঙ্কিং করা আছে। বিজনেস পেজ কি জিনিস ফেসবুক নিজেই বলছে। বিজনেস পেজ বলতে আমরা কি বুঝি, এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, হোয়াট ইজ এ ফেসবুক বিজনেস পেজ। কি বলতেছে, ফেসবুক পেজ ইজ হোয়ার কাস্টমার, যেখানে কাস্টমার যাইতে পারে আপনার সাথে আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস সবকিছু ডিসকভার করতে পারে এবং আপনার সাথে আপনার বিজনেস সাথে একটা এঙ্গেজ করতে পারে। দ্যাটস ইট, এর বাইরে আর কোনো কিছু চিন্তা করারই দরকার নেই, ঠিক আছে। প্রোডাক্ট কাস্টমার হতে পারে, আপনি অ্যাজ এ পার্সন হতে পারেন, আপনার সাথে একটা এঙ্গেজমেন্ট হতে পারে। সো ফেসবুক পেজ বলতে আমরা এতটুকুই বুঝি, এটা নিয়ে মুখস্থ করার দেখাশোনার কিছু নেই, জাস্ট একটা কমপ্লিট আপনাদের টিউটোরিয়াল দেওয়ার দরকার, আমি সেই জন্য একটা প্রিপেয়ার করছি। আমাদের মূল উদ্দেশ্য না এগুলো নিয়ে কথা বলার। ফেসবুক নিয়ে কেন আমরা কথা বলছি, কেন আমাদের কথা বলার দরকার আছে এখন এসে 2024 সালে। একটা গ্রোথ দেখেন, যেটা 2023 সাল, এখনো 24 সালের গ্রোথ আসেনি। ফেসবুকের কোয়ার্টার গ্রোথ হয় 4টা করে, মানে 3 মাস পর পর একটা গ্রোথ স্ট্র্যাটেজি এখানে দেখা আছে। অডিয়েন্স, আই মিন ফেসবুক ইউজাররা কি পরিমাণ বেড়ে যাচ্ছে দেখেন ফার্স্ট কোয়ার্টারে। এই যে 2021 সালের দেখেন, এটা সব মিলিয়নে করা আছে। 2853 মিলিয়ন থেকে এখন যেটা 2023 সালের লাস্ট কোয়ার্টারে, সেটা 23 সালের ফার্স্ট কোয়ার্টার 2989, কি পরিমাণ বেড়ে যাচ্ছে দেখেন ফেসবুকের ইউজাররা। সো আমরা কেন ফেসবুক নিয়ে কথা বলবো না। ডিজিটাল মার্কেটিং, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে আমাদের কাজ কি, কোনো ব্র্যান্ডকে অথবা কোনো কোম্পানি, মানে ব্র্যান্ড কোম্পানি তো একই ব্যাপার, অথবা কোনো প্রোডাক্ট অথবা কোনো সার্ভিসকে কি করা, প্রমোশন করা। প্রমোশন কোথায় করব, মরুভূমির মধ্যে যে না, যেখানে অধিক পরিমাণ অডিয়েন্স আছে, যেখানে অধিক পরিমাণ কনজিউমার আছে। তো ফেসবুকের ইউজার যত বেশি হবে তত কনজিউমারের সংখ্যাও বাড়বে। সো ফেসবুক একটা বেস্ট প্ল্যাটফর্ম আমাদের প্রোডাক্টটা এখানে ডিসপ্লে করার। ওকে, আমরা ডিজিটাল মার্কেটার, আমরা ওইখানে যেই বলবো, আচ্ছা আপনি ওই যে ঢাকা শহরে যে আগে লঞ্চে ডিম বিক্রি হতো না, অথবা ট্রেনে দেখেন ডিম 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 বিক্রি হয়, তো ডিম নিয়ে যদি আপনি মরুভূমির মধ্যে যান, ডিম ডিম ডিম, ওখানে কিন্তু ডিম কেনার লোক হবে না, আপনাকে আসতে হবে লোকালয়ের মধ্যে। সো দ্যাটস ইট, ডিজিটাল মার্কেটার, ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে আমরা আমাদের প্রোডাক্ট, আমাদের ব্র্যান্ড, আমাদের সার্ভিস গুলো প্রমোশন করব। সো আমাদের ওই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো চুজ করতে হবে যেখানে ব্যবহারকারীর সংখ্যা অত্যাধিক, তাহলে আমরা ওখানে আমাদের কনজিউমারও অত্যাধিক পাবো। দ্যাটস ইট, ওই পার্সপেক্টিভ থেকে এই স্লাইডটা আমি এখানে অ্যাড করছি। তারপর দেখেন এখানে কিছু আই ওপেনিং স্ট্যাটাস আছে। ফেসবুক হ্যাজ 3.07 মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার ইন 2024। দুনিয়ায় মানুষ আছে মনে হয় 750 কোটি, তাই না, 750 বিলিয়ন। এখন তার ভিতরে প্রায় অর্ধেক, মেবি 40-45% মানুষ এখন অলরেডি ফেসবুক ইউজ করে, ফেসবুকের অ্যাকাউন্টধারীর সংখ্যা। এবং 2.1 বিলিয়ন ইউজার প্রত্যেক মাসে, এই যে মনে করেন 3 বিলিয়ন ইউজার আছে, তার ভিতরে 2 বিলিয়ন মানুষ প্রত্যেক মাসে কোনো না কোনো ভাবে ইউজ করে। চিন্তা করে দেখেন যতগুলো অ্যাকাউন্ট আছে, কোনো প্ল্যাটফর্মে এরকম স্ট্যাটিস্টিক হয় না।
68.73% মানুষ, যতগুলো ব্যবহারকারী আছে তার প্রত্যেক মাসে 68.73% মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুক ছাড়া ডিজিটাল মার্কেটিং এখন চিন্তাই করা যায় না যারা সোশ্যাল মিডিয়া বেস চিন্তা করে। নট অনলি ডিজিটাল মার্কেটিং, আমি আবারও একটা কথা মেনশন করি, একটা সোর্স থেকে আমি নিয়েছি, এই সোর্সটা এখানে দেওয়ার জায়গা আছে, আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিই। এই যে এখান থেকে একটু স্ট্যাটিস্টিক গুলো আপনারা পড়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, সো এত পরিমাণ ট্রাফিক অন্য কোথাও নেই। আমি একটা কথা আবারও বলি, দেখেন আপনারা সবাই ডিজিটাল মার্কেটার, আপনাদের হাতে কিন্তু একটা প্রোডাক্ট আছে। প্রোডাক্টটা কি? অ্যাকচুয়ালি প্রোডাক্ট বলা যায় না, আমাদের হাতে একটা সার্ভিস আছে, ইটস অন কাইন্ড অফ প্রোডাক্ট। আমাদের কোনো ফিজিক্যাল প্রোডাক্ট নেই, আমরা যে প্রোডাক্টটা সেল করি সেটা হচ্ছে একটা সার্ভিস। কি সার্ভিস? ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ওকে, তবে আমাদেরও কিন্তু বিক্রি করতে হবে। কোথায় বিক্রি করব? বিভিন্ন সোশ্যাল মিডিয়া থ্রুতে আমরা আমাদের মার্কেটিং করব, যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি এসইও সার্ভিস দেই, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস দেই, আমি লিড জেনারেশন সার্ভিস দেই, আমি পেইড অ্যাড সার্ভিস দেই, ব্লা ব্লা আর যা কিছু আছে। সো এটা তো বিক্রি করতে হবে, নাহলে খাবো কি? শিখে লাভ কি? বিক্রি করার জন্যই তো শিখতেছি না। সো আপনারও দরকার এই ফেসবুক পেজ ক্রিয়েট করা। আমাদের তো এখানে ফেসবুক পেজ মনিটাইজেশন নিয়ে কথা বলা হচ্ছে, আমি মনিটাইজেশনের বাইরে যে একটা কথা বললাম, মনিটাইজেশন তো আপনি একটা করবেন, যে সেখান থেকে যেন একটা প্যাসিভ ইনকাম আসে, কিন্তু সারা জীবন মনিটাইজেশন আলাদা একটা বিজনেস। কিন্তু আপনি যে আপনার যে ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা সেল করবেন, তার জন্যও কিন্তু ফেসবুকটা আপনার জরুরি। বি কেয়ারফুল, অবশ্যই আপনার সেলফ ব্র্যান্ডিং এর একটা প্রধান মিডিয়া হিসাবে ফেসবুকটাকে রাখবেন, সেখানে এভরিডে আপ টু ডেট থাকার চেষ্টা করবেন। আমি দেখাবো সেগুলো কিভাবে। ওকে, তারপরে দেখেন হোয়াট ইজ ম্যাটার, কেন এটা ম্যাটার করে ফেসবুক পেজ, কেন আমরা অপটিমাইজেশন নিয়ে কথা বলছি। প্রথমেই আমি লিখেছি দেখেন ব্র্যান্ড অথরিটি, প্রথমে। এরপরে আরো অনেক কথা আছে, সবকিছু নিয়ে আমি বলতে চাই না, শুধুমাত্র ব্র্যান্ড অথরিটি। কোন কোম্পানির ব্র্যান্ড, নট অনলি কোম্পানি, লাইক আমাদের মতো সার্ভিস প্রোভাইডারদের তো আমরাও তো একটা ব্র্যান্ড না, আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি, তো আমাদের নামটাকে তো ব্র্যান্ড পরিণত করতে হবে। সেটা আপনাদের নাম হতে পারে, অথবা আপনি একটা কোম্পানি মডেলে চিন্তা করতে পারেন যে আমি এবিসিডি একটা কোম্পানির নাম রাখবো, আমি ওই কোম্পানির ম্যানেজার হিসেবে কাজ করব, কোম্পানির ফাউন্ডার হিসেবে কাজ করব। সে এই ব্র্যান্ড এস্টাবলিশ করার জন্য আপনাকে অবশ্যই ফেসবুকে একটা বিজনেস পেজ থাকা দরকার, যেখানে আপনি আপনার কোম্পানির আপ টু ডেট সবকিছু দিতে পারবেন, আপনার কোম্পানির প্রাইসিং, আরো যাবতীয় যত ইনফরমেশন সবকিছু আপনি আপনি সেখানে অ্যাভেলেবল রাখতে পারবেন, এবং আপনার যারা অডিয়েন্স, আই মিন টার্গেটেড অডিয়েন্স, তাদের সাথে একটা কানেকশন বিল্ড আপ করতে পারবেন এই মিডিয়ার মাধ্যমে। ওকে, সো জাস্ট একটা জিনিস চিন্তা করলেই এনাফ। আমি আবারও বলছি, এখানে নিজের জন্য নিজেকে মার্কেট প্লেস তৈরি করেন। ঠিক আছে, আমি সজীব রয়, আপনার নাম এবিসিডি, যাই হোক, ইউ আর নট এ ম্যান হেয়ার। আপনি নিজেও একটা মার্কেট, আপনি নিজেও একটা ব্র্যান্ড। আমরা নিজ চোখের সামনেই দেখতে পাই কিন্তু অনেক ব্র্যান্ড, যেমন আকিজ। আকিজ তো একটা ব্যক্তির নাম, এখন কিন্তু আকিজ একটা ব্র্যান্ড নেম হয়ে গেছে। সো আপনি আপনার নামে একটা ব্র্যান্ড এস্টাবলিশ করেন। অনেকেই আছে নিজের নামটা ভিজিবল করতে চায় না, নিজেকে ভিজিবল করতে চায় না, তারা মনে করেন লাইক দ্যাট এবিসিএল আইটির মতো। আপনি চিন্তা করেন যে আমি এরকম একটা কোম্পানি অন করতে চাই যার নাম হবে এবিসিডি। সে এবিসিডি দিয়ে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করেন, একটা ওয়েবসাইট বানান। ফেসবুক বিজনেস পেজ নিয়ে কথা বলছি তো আমরা, এর ভিতরে থাকি, অন্য কোথাও না যাই। ওকে, সো এটা কেন ম্যাটার করে, এটাই কারণ। এখন আমরা চলে যাই একটা ফেসবুক বিজনেস পেজ কিভাবে অপটিমাইজেশন করতে হয়। ক্রিয়েট তো আমরা করলাম, তো আমরা ফেসবুক বিজনেস পেজে যাই, একটা পেজে যাই, আমি আমার পেজটাতে যাই, আমার পেজটা আপনাদের সামনে এক্সপ্লেনেশন করার চেষ্টা করি, কারণ একটা পেজ অপটিমাইজেশন করতে গেলে অনেক টাইম লাগবে, আপনারা অত টাইম আমাকে দিবেন না, কন্টেন্ট লেখা এটা ওটা অনেক ঝামেলা আছে। আমি আমার পেজটা কিভাবে অপটিমাইজেশন করেছি, এর পিছনে কি লজিক আছে, সেটা আমি আপনাদের এক্সপ্লেনেশন করি, সেটা বেটার হবে। ফার্স্ট অফ অল দেখেন, একটা ফেসবুক পেজ অপটিমাইজেশন করার জন্য আপনাকে এই যে 10টা আলাদা আলাদা সেগমেন্ট মাথায় রাখতে হবে। প্রথমত প্রোফাইল ইমেজ, কাভার ফটো, ইউজার নেম, ব্র্যান্ড নেম, দুইবার হয়ে গেছে, ক্যাটাগরি, বায়ো, কন্ট্যাক্ট ইনফরমেশন, অ্যাকশন বাটন,
প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফরমেশন, অ্যাবাউট সেগমেন্ট। এই যে 10টা জিনিস আপনাদের খুব মনে রাখতে হবে। আমার একটা পপুলার ব্লগ আছে, আমার খুব পছন্দ হয়, এই যে সার্চ ইঞ্জিন জার্নাল থেকে, সার্চ ইঞ্জিন ল্যান্ড। আমি এটা খুব ফলো করি, অ্যাজ এসইও ব্যাকগ্রাউন্ড আমি সবসময় স্টাডি পড়াশোনার উপরেই থাকি, মার্কেটে কোনটা আসতেছে যাচ্ছে। হ্যাঁ, সো আপনাদেরও কিন্তু পড়তে হবে, কারণ এখানে আমাদের একটা মেইন প্রবলেম আছে, সেটা হচ্ছে কন্টেন্ট। আমরা ইংলিশে খুব এক্সপার্ট না বাংলাদেশিরা। যারা অন্তত ইংলিশ ব্যাকগ্রাউন্ডের পড়াশোনা করছেন ইংলিশ মিডিয়ামে, তাদের হিসাব আলাদা। আমার ইংলিশ ব্যাকগ্রাউন্ড ছিল না, আমি গ্রাজুয়েশন লেভেলে এসে ইংলিশ পেয়েছি ইউনিভার্সিটিতে। তবু আমি তো এতদিনে জার্নি মোটামুটি ইংলিশটা বুঝি, কিছু কন্টেন্ট রাইটিং করতে পারি। তো আমাদের এখানে কন্টেন্ট রাইটিং পড়তে হবে ব্যাপারটা এরকম না, কন্টেন্ট পড়ে বুঝতে হবে কন্টেন্ট রাইটার আমাদেরকে কি লিখে দিচ্ছে। ওই জায়গা থেকে চিন্তা করলে আমাদের হিউজ পরিমাণ কন্টেন্ট পড়তে হবে। পড়তে 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 আমরা অ্যাডপ্ট করে যাব যে আমাদের আসলে কন্টেন্ট রাইটিং দেখবেন অ্যাবিলিটি ক্রিয়েট হয়ে যাবে। তো কন্টেন্ট রাইটিং অ্যাবিলিটি ক্রিয়েট হোক চাই না হোক, অ্যাটলিস্ট কন্টেন্ট রাইটারকে আমরা গরু নিয়ে রচনা লিখতে দিলাম, সে যেন ঘোড়া নিয়ে লিখে আমাকে আমাকে গাধা না বানায়, এইটা বোঝার অ্যাবিলিটি আমাদের সবাই রাখতে হবে। দ্যাটস ইট। তো দেখেন, প্রোফাইল ইমেজ, একটা ফেসবুক বিজনেস পেজে আপনার প্রোফাইল ইমেজটা কেমন হবে। নট অনলি ফেসবুক বিজনেস পেজ, এটা আপনি অ্যালাইন করেন আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলের সাথে, আপনার ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুইটার, সকল সোশ্যাল মিডিয়ার সাথে আপনি এই জিনিসটা অ্যালাইন করতে পারবেন। আমি এখানে যেটা নিয়ে বলবো, প্রোফাইল পিকচার। আপনি ফেসবুক প্রোফাইল পিকচার গাইডলাইন লিখে সার্চ করবেন, ওখানে দেখবেন ডাইমেনশন দিয়ে দিবে, মেবি 400x400 পিক্সেল, তাই না? আমরা একটু যাই সেখানে। আমি কি বললাম, অন্য একজন কন্টেন্ট রাইটার কি বললো, ডোন্ট কেয়ার। আজকের আমি যেটা বলছি কালকে সেটা থাকবে না। সব সময় আপনি যে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবেন, আমি আমার প্রত্যেকটা ব্যাচে আমি এই কথাগুলো বলি, যে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবেন ওই প্ল্যাটফর্মের ফর্ম গুলো পড়বেন, ওরা কি বলছে, ওরা কি গাইডলাইন দিচ্ছে। আমরা ফেসবুক বিজনেস পেজ প্রোফাইল ইমেজ গাইডলাইন দেখেন, এই দেখেন facebook.com, এরা কি বলছে আমরা এটা পড়বো। অন্য কোনো ব্লগার কি বলছে কি না আমাদের এত মাথা ব্যথার দরকার নেই, আমরা এইখান থেকে পড়বো। ঠিক আছে, সবাই পড়বেন, চোখ বন্ধ করে এগুলো পড়বেন। এখানে সবকিছু এক্সপ্লেনেশন করা আছে, কারোর কথা কোনো কিছু এত মাথায় নেওয়ার দরকার নেই। ঠিক আছে, আমি আবার বলতেছি, এইগুলো সবাই আপনারা পড়বেন। কাভার ফটো দেখেন, এখানে কাভার ফটো কেমন হবে, সাইজ, সবকিছু এখানে এক্সপ্লেনেশন করা আছে। প্রোফাইল পিকচারের সাইজ এখানে বলে দিচ্ছে, দেখেন মোবাইলের জন্য 128x128 পিক্সেল, আর কম্পিউটারের জন্য 170x170 পিক্সেল। এর বাইরে চিন্তা করার দরকার নেই। তো 170x170 যেহেতু দিয়েছে, আপনারা এটা চাইলে মানে 1:1 রেশিও, আপনারা এটা চাইলে 400x400 অথবা 1000x100 পিক্সেলের করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি যদি ভালো ইমেজ এডিটর হন, ভালো একটা ওই যে কি বলে রেজুলেশন দিয়ে 170x170 পিক্সেল করাটা আরো বেটার। যেহেতু আমরা ফেসবুক প্ল্যাটফর্মের সাথে কাজ করব, ফেসবুক প্ল্যাটফর্ম বলতেছে ভাই আমার ক্যাপাসিটি এতটুকু, তো আমরা কেন মাত্রাবাড়ি করে বেশি দিব। স্ক্রিন দেখা যায় না? সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? হ্যালো, একটু মেসেজ করবেন কুইকলি। পাচ্ছি, ওকে, তাহলে এটা আপনার সমস্যা। ওকে 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 ও মাই গড, এত অ্যাডভান্স আপনারা। না না, আর মেসেজ দিয়েন না। আচ্ছা, ওকে, সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। ঠিক আছে, তো এখানে যে প্রোফাইল পিকচারটা দিবেন, সাইজটা তো আপনি দেখলেন, এখন প্রোফাইল পিকচারটা কেমন দিব। গতকাল একটা পুমার শু কিনছি, পুমার কেটস কিনছি, 26,000 টাকা দাম। তো এটা তো দেখাতে হবে প্রোফাইল পিকচারে, না? এরকম চিন্তা করা যাবে না। হ্যাঁ, দামি শু কিনলাম, এটাও দেখাবো, পাপ থেকে মাথা পর্যন্ত একটা ছবি দিব। দেখেন এতটুকু জায়গা আপনার জন্য ফিক্সড করা। আচ্ছা, এখানে যে লেখাযোগা করা যায় সে অংশটা কই? যাই হোক, এতটুকু জায়গা আপনার জন্য ফিক্সড করা, রাইট? সো এর ভিতরে যদি আপনি পুরো বডির ছবিটা দেন, আপনাকে এখানে টিকটিকির মতো দেখা যাবে। ওকে, সো টিকটিকি হতে যায় না সোশ্যাল মিডিয়া এসে। সোশ্যাল মিডিয়া প্রোফাইলের একটা ডেফিনেশন আছে, সোশ্যাল মিডিয়া প্রোফাইল ডিসপ্লে ইউ,
প্রোফাইল পিকচার ডিসপ্লে ইউ, হু আর ইউ, আপনি কে, সোশ্যাল মিডিয়া আপনার যে প্রোফাইলটা সেটাই ডিসপ্লে করে। প্রোফাইল পিকচার, সোশ্যাল মিডিয়া বলছি কেন, প্রোফাইল পিকচারটা আপনি কে এটা ডিসপ্লে করে। সো অলওয়েজ আপনি আপনার ফেসটা রাখবেন, স্রেফ ফেস। এখন সর্বোচ্চ শুধু ফেস দিলে আবার একটু গাম্বাটের মতো চেহারা দেখা যায়, শুধু ফেসটা দিবেন না, সর্বোচ্চ চেস্ট অব্দি রাখবেন, বুক অব্দি, এবং পিকচারটা একটু ফর্মাল রাখার চেষ্টা করবেন। আমি বলছি না এই যে আমার মতো এরকম স্যুট টাই পরে ছবি দেওয়া লাগবে, নেভার এভার। কারণ এখানে বাংলাদেশি অনেক মার্কেটারের সাথে আমার একটু যুদ্ধ বাঁধে। কারণ কি, আমি একটা ধারণা খুব ফলো করি, গুগলের সিইও সুন্দর পিচাই $1 বিলিয়ন উনি মিটিং করে একটা টি শার্ট পরে। আমাদের এসইওর বসকে নেইল প্যাটেল, তারপর হচ্ছে ব্র্যান্ডিং, এরা দেখবেন $1 বিলিয়ন, মাইক্রোসফটের সিইও, সেও দেখবেন টি শার্ট পরে বড় বড় মিটিং করতেছে। আর আমরা বাংলাদেশিরা এসে শুধুমাত্র সুবিধা আছে কারণ গুলিস্তানে 150 টাকার কোট পাওয়া যায়, ঠিক আছে, ম্যান্ডেটরি না আপনাকে কোট পরে আপনার প্রোফাইল পিকচারটা দিতে হবে, খুব ফর্মাল থাকার চেষ্টা করবেন, ঠিক আছে। তবে এমন করবেন না, যেমন কি প্রোফাইল পিকচারটা কিন্তু আপনার আইডেন্টিটিটাও কিছুটা ডিসপ্লে করে। আপনি শাহরুখ খানের মতো হাত দুটো এরকম করে দিলেন, আপনাকে স্রেফ মনে হবে প্রোফাইল পিকচার দেখে ইউ আর নট এ ডিজিটাল মার্কেটার, মনে হবে আপনি বলিউডের কোনো হিরো। ওকে, মুখে একটা সিগারেট ভরে দিলেন, মনে হবে আপনি কোনো হিরো, শাহরুখ, সালমান খান এরা করতে পারে। মাথা একটা হ্যাট দিয়ে, চোখে একটা কালো গ্লাস দিয়ে আপনি এভাবে ছবি দিচ্ছেন, আপনাকে মনে হবে আপনি একটা হিরো। ওকে, আর্মির পোশাক পরে এখানে বসে আছেন, আপনাকে মনে হবে আপনি ডিফেন্সে জব করেন। সো এমন কিছু করবেন না যেটা দেখে ফার্স্ট ইমপ্রেশন মনে হয় ইউ আর নট এ ডিজিটাল মার্কেটার, দ্যাটস ইট। তো আপনি টি শার্ট পরেন, পোলো শার্ট পরেন, শুধু শার্ট পরেন অথবা স্যুট টাই পরেন, ঠিক আছে। ড্রেস পোশাকটা তো থাকবেই, কিন্তু পোশাকের আভিজাত্যটা একটু বজায় রাখবেন এবং ক্যাটাগরিটা একটু বজায় রাখবেন। আপনি একজন ডিজিটাল মার্কেটার, শুধু এতটুকুই, ঠিক আছে। এমন একটা ছবি দিবেন না যেটা ক্রিকেট ব্যাট হাতে আছে, যেটা দেখে মনে হয় ইউ আর অ্যাথলেট। জাস্ট এই জিনিসগুলো আপনি ম্যানেজ করবেন। তারপরে কাভার ফটো, প্রোফাইল পিকচারের পরে চলে আসবে দেখেন কাভার ফটো, এই যে। তো কাভার ফটো রেশিওটা আমরা গুগল, এই যে ফেসবুকের বিভিন্ন, এই যে facebook.com যেখানে লেখা আছে এদের হেল্প সেন্টার থেকে অথবা যেটা ফোরাম থেকে আমরা একটু পড়াশোনা করে আসবো কাভার ফটোটা বর্তমানে যে 2024 সাল, এরপরে 2025 সাল আসবে, কি কি গাইডলাইন আছে। কাভার ফটো নট অনলি ফেসবুক বাট অলসো অল ইউর প্ল্যাটফর্মস লাইক দ্যাট, লিঙ্কডইন, পিন্টারেস্ট, তারপরে হচ্ছে আপনার টুইটার, ইনস্টাগ্রামে তো কাভার ফটো হয় না। এইসব প্রত্যেকটা প্ল্যাটফর্মে কাভার ফটো হচ্ছে হু আর ইউ, এটা জেনারেট করে না, এটা ম্যানেজ করে না। কাভার ফটো স্রেফ আপনার কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আপনার ইন্ডাস্ট্রি ফোকাস করে। আচ্ছা, আপনারা হ্যান্ড রাইজ করছেন কেন এখন? আচ্ছা, এখন কারো কোশ্চেন অ্যান্সার দিচ্ছি না আমরা, নাহলে এত মানুষের কোশ্চেন অ্যান্সার দিয়ে আমি পারবো না। একদম ক্লাসের শেষে সবার কাছে কোশ্চেন নিব, আপনারা ধৈর্য ধরে থাকবেন, ওকে। কাভার ফটোটা আপনাকে আপনার ইন্ডাস্ট্রিটাকে ডিসপ্লে করে। একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, এই যে কাভার ফটোতে আমার ছবি সহ কিছু লেখা দেখতে পাচ্ছেন, এই কাভার ফটোটা যদি এরকম হতো, এখানে যদি আমি এরকম একটা স্থেতিস্কোপের, আচ্ছা বানান মনে হয় ভুল গেছে, এরকম মনে করেন আমি একটা স্থেতিস্কোপের ছবি দিয়ে রাখছি, কাভার ফটোটাই দেখে আপনারা মনে করতেন আমি হয়তোবা একজন ডক্টর, অথবা এরকম একটা লয়ারদের, এরকম একটা আমি এই যে জাস্টিসদের এরকম একটা ছবি দিয়ে রাখছি, অথবা এই যে লয়ারদের যে দাড়ি পাল্লা এটা ওটা দিয়ে রাখছি, আপনাদের মনে হতো আমি একজন লয়ার অথবা আইন বিভাগে কাজ করি কোনো না কোনো। সো কাভার ফটোটা এখানে আমি তো একটা ছবি দিয়ে রাখছি, ম্যান্ডেটরি না আপনার ছবি দিতে হবে। আপনি যদি ছবি না দেন বরং আরো বেটার হয়। আমি আসলে খুব বেশি পার্সোনাল ব্র্যান্ডিং করি, ডোন্ট মাইন্ড, আমি আসলে খুব বেশি পরিমাণ সেলফ ব্র্যান্ডিং করার চেষ্টা করি, ঠিক আছে। এই জন্য আমি কাভার ফটোতে আমার ছবিটা দিয়ে রাখছি। এটা ম্যান্ডেটরি না আপনার ছবি দিতে হবে, ঠিক আছে। এই যে আমি দিলাম তার মানে আপনি এটা দেখে আপনিও দিয়ে দিলেন, এটা করা যাবে না। এবং আরো একটা বড় ভুল করি, প্রোফাইল পিকচারে যে ছবি দেই কাভার ফটোতে আমরা সেই সেম ছবি দেই, এটার কোনো মানে রাখে না। আমি এখানে যে কাভার ফটোটা ইউজ করছি, আমি আসলে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি এখানে। আমি এখানে কিছু লিখে রাখছি, কি ড্রাইভ অর্গানিক ট্রাফিক। অর্গানিক ট্রাফিক মানেই কিন্তু এখানে এসইও চলে আসে।
সো আমার এটা দেখে মানুষ বুঝতে পারবে আমি এসইও ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি। ইনহ্যান্স ইওর অনলাইন প্রেজেন্সি, এটা দিয়েও কিন্তু ব্রড আকারে বোঝা যাচ্ছে আমি একজন ডিজিটাল মার্কেটার। এবং আমি একটা বাটন দিয়ে রাখছি, কল টু অ্যাকশন বাটন, সজীবরায়.com। আপনারা চাইলে আমার ওয়েবসাইটে এখান থেকে কানেক্ট হতে পারবেন। আমি এখানে কথা বলছি দেখেন একটা মাইক্রোফোনের সামনে, রাইট? এটা দিয়ে আমি কি বোঝাচ্ছি? আমি ইন্ডাস্ট্রিতে কোর কাজ করি, আমি কথা বলি, হিউজ পরিমাণ ট্রেনিং করি, এই জাতীয় অনেক কিছু আমি বোঝানোর চেষ্টা করছি। সো এই থিঙ্কিং থেকেও এটা চিন্তা করতে পারেন, কিন্তু কাভার ফটো ইচ্ছা মতো একটা দিয়ে দিবেন না। আপনারা ডিজিটাল মার্কেটার, আপনার প্রত্যেক কাজের মধ্যে একটা লজিক থাকা চাই, আপনি শুধু লজিকটা ফাইন্ড আউট করতেন। এটা কিন্তু আমি প্রত্যেক সেশনে বলি যে আপনি কি পোস্ট দিচ্ছেন আপনার পেজের মধ্যে, এর পিছনে আপনার একটা লজিক অবশ্যই থাকা চাই। ওকে, এলোমেলো পোস্ট অ্যাটলিস্ট এই যে ফেসবুক পেজের ভিতরে কোনো কিছু এলোমেলো করা যাবে না। আপনি প্রোফাইল পিকচার যা খুশি দিতে পারেন, বন্ধুর সাথে চা খাচ্ছেন অথবা সিনেমা দেখতে গেছেন, ওখান থেকে সেলফি তুলে পোস্ট দিতে পারেন প্রোফাইলে, ওটা আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির জন্য লিমিটেড, আর এটা হচ্ছে আপনার বিজনেস প্রপার্টি। ওকে, সো এখানে একটু প্রফেশনাল ম্যানার বহন করতে হবে। তারপর ইউজার নেম, ইউজার নেম, ইউজার নেমটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? এই যে দেখেন ইউজার নেমটা দিলে এই যে এখানে ইউআরএল ক্রিয়েট হয়। অলওয়েজ ব্র্যান্ড পারপাস, আপনার যে ব্র্যান্ডিং, আপনার যে পার্সোনাল ব্র্যান্ডিং, আমি কিন্তু সজীব রয় দিয়ে পার্সোনাল ব্র্যান্ডিং করার চেষ্টা করি, তাই না? তো আমার ইউআরএল স্ট্রাকচারটা একটু দেখেন, আমি ইউজার নেম কিভাবে চেঞ্জ করবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে এখানে আসেন, যে ইউজার নেম আমি এটা সিলেক্ট করছি, রাইট? সজীবরয়.com.csc। অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল সজীব রয় দেওয়া, শুধু সজীব রয় দেওয়া ছিল আমার ইচ্ছা, কিন্তু অ্যাভেলেবেল ছিল না। এই জন্য আমি এক্সটেনশন অ্যাড করছি, সজীবরয়.com দিছিলাম, কারণ .com এ আমার একটা ওয়েবসাইট আছে, তাও অ্যাভেলেবেল পাইনি। এই জন্য .csc দিয়ে রাখছি, কারণ আমি সিএসসি ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছি তাই। এখানে এসইও দিতে পারতাম, কিন্তু এসইও দেইনি এই জন্য কারণ অদূর ভবিষ্যতে তো আমি এসইও ইন্ডাস্ট্রির বাইরেও কাজ করতে পারি। ধরেন 2030 সালে এসইও ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেল সাপোজ, তখন কিন্তু আবার ইউজার নেমটা চেঞ্জ করা, ইউজার নেম চেঞ্জ করলে কিন্তু আমার প্রোফাইলের ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে, এবং আমি আমার এই পেজটা যেখানে যেখানে ইন্টিগ্রেট করে রাখছি সেখানে সেখানে একটা ইরর ক্রিয়েট হয়ে যাবে। আমি ওই চিন্তা করে সিএসসিটা দিয়ে রাখছি, কেন? আমার ইচ্ছা যে আমি জীবনে কখনো এটা চেঞ্জই করব না। ওকে, কিন্তু এসইও দিলে আমার চেঞ্জ করার একটা সম্ভাবনা ছিল। এখন কথা হচ্ছে দাদা আমি এইগুলো কেন আমি শেষে দিলাম? শেষে দিবেন অলওয়েজ। আপনার যে ব্র্যান্ড নেমটা প্রথমে দেওয়ার চেষ্টা করবেন। আপনি চাইলে কিন্তু প্রথমেই .com দিতে পারতেন, এটা ওটা দিতে পারতেন, কিন্তু আমি প্রথমে দেইনি। অলওয়েজ আপনার যে ব্র্যান্ড নেমটা প্রথমে দিবেন, তারপরে ডট এটা ওটা এক্সটেনশন কিছু একটা অ্যাড করে দিবেন। এখানে কখনোই সংখ্যা আনবেন না, এরকম সংখ্যা আনবেন না যেটা কিনা মিনিংলেস। এটা যে অনেক বড় অন্যায় তা না, আসলে এটা আনস্মার্ট দেখা যায়। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এমন না যে আপনি বিয়ে বাড়িতে লুঙ্গি পরে যাইতে পারবেন না, যাইতে আপনি পারবেন, খাইতেও দিবে, কিন্তু দেখতে বাজে লাগবে। আপনি যে এটা দিতে পারবেন না তা না, এই যে সংখ্যা, কিন্তু দিবেন না, এটা আসলে দেখতে ভালো লাগে না, এটা কোনো মিনিং প্রকাশ করে না। এখন আপনি যদি জেমস বন্ড হন, জেমস বন্ড 7 দেয়, এরকম যদি, যেমন আপনি মনে করেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিশাল বড় ফ্যান, তো আপনি এখানে 7 দিতে পারেন, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? কিন্তু জেনে শুনে উল্টা পাল্টা ওরা সাজেস্ট করতেছে তাই আপনি এখানে 5টা 6টা নাম্বার বসাই দিবেন, এরকম করবেন না, ঠিক আছে? একটু লজিক্যাল রাখার চেষ্টা করবেন। এখন এই নামটা দিলে কি হয় জানেন? আপনার প্রোফাইলটা র্যাঙ্কিং করে। কখন র্যাঙ্কিং করে? সজীব রয় লিখে সার্চ দেন আপনার যে ব্র্যান্ড নেম, দেখবেন আপনার এইখানে যে আমার অনেকগুলো প্রপার্টি, যেমন প্রথমে আমার ওয়েবসাইট র্যাঙ্কিং করে বসে আছে। তারপরে এখানে 3টা ছবি আছে দেখেন, 3টা ছবি, এটাও ফেসবুক থেকে আসছে, এটা আমার উইকি আলফা থেকে আসছে। এখানে দেখেন এই যে ফেসবুক পেজটা এখানে র্যাঙ্কিং করছে, ঠিক আছে? সুতরাং ইউজার নেমটা যদি আপনি ওখানে দিতেন সালমান খান, তাহলে কিন্তু সালমান খান নাম লিখে সার্চ করলে আপনার র্যাঙ্কিং হওয়া পসিবল ছিল, তখন আর সজীব রয় লিখে র্যাঙ্ক করা পসিবল ছিল না। তো এটাও একটা ব্যাপার, ইটস কল ব্র্যান্ডিং। ওকে, এই ব্র্যান্ডিং গুলো মাথায় রাখতে হবে। এখন ইউজার নেম কিভাবে চেঞ্জ করতে পারেন? আপনারা সেটিং সেগমেন্টে যান, সেটিং থেকে কোথায় এখানে আসতে হয়, এর মধ্যে কতদিন কাজ করি না, এগুলো মনে থাকে নাকি? পেজ সেটআপ, রাইট, পেজ সেটআপের মধ্যে আসবেন, আসার পরে মেবি এই নেম, আসার পরে এখান থেকে আপনি ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন। যদি কারোর ভুল ইউজার নাম দেওয়া থাকে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আমি যেভাবে বললাম, দেখেন ম্যান্ডেটরি না এটা করবেন, আমি যে লজিকটা দিলাম লজিকটা নিয়ে চিন্তা করেন, কারণ মার্কেটিংটা কোনো কনস্ট্যান্ট ধারণা না।
আমি আবারও বলি, মার্কেটিংটা কোনো কনস্ট্যান্ট ধারণা না, এটা একটা ফিলোসফির উপরে প্রতিষ্ঠিত, দর্শনের উপরে। মার্কেটিং এমন না যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এত কিলোমিটার, ফিক্স তো ফিক্স, সবাইকে সব মাস্টারকে একই কথা বলতে হবে। মার্কেটিং আলাদা একটা ধারণা। আমি এসইওটা বেশি ফলো করি, তো এই জন্য সবকিছু এসইওর পার্সপেক্টিভ থেকে বলি, যে সার্চ করলে যেন র্যাঙ্ক করে। ঠিক আছে, আপনি যদি দর্শনটা ভালো লাগে অবশ্যই এটা এখান থেকে করতে পারবেন। তো এইখান থেকে আপনি আপনার ইউজার নেমটা চেঞ্জ করবেন, আপনার যে ব্র্যান্ড নেম যেটা দিয়ে র্যাঙ্ক করতে যাচ্ছেন। ওকে, সো ইউজার নেম নিয়ে কথা বলা হয়ে গেল। ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেম তো হুবাহু আপনার যে নিজের যদি পার্সোনাল ব্র্যান্ডিং এর কথা চিন্তা করেন ওটা তো দিবেনই। আর ব্র্যান্ড নেম তো আমি নিয়ে কথা বলতে চাই না, যেহেতু গতকাল আপনাদের এই যে নিশ কাজ করা হয়ে গেছে, আপনারা যারা নিশ নিয়ে মনিটাইজেশন বেস কাজ করতে যাচ্ছেন তারা তো যে যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন প্রোডাক্ট বেস একটা স্লাইডটা দিতে হবে। আচ্ছা, এই স্লাইডে কি করবেন, এর মধ্যে কি আছে বলেন? এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন আপনারা, প্রয়োজনে বেটার হয়। আচ্ছা, যা লাগে ক্লাসের পরে চাই না, এখন আর কোশ্চেন করি না, তাহলে আমরা কনভার্টের ওদিকে চলে যাব। তো দেখেন আপনারা কি বললাম আমি, এই যে ব্র্যান্ড নেম তো আপনি ওইটাই দিবেন যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, প্রোডাক্ট রিলেভেন্ট রাখার চেষ্টা করবেন, একটা ইউনিক ব্র্যান্ড নেম, এবং চেষ্টা করবেন যে ব্র্যান্ড নেমটা দিবেন সেটা যেন অ্যাভেলেবেল না থাকে। মনে করেন আপনার ব্র্যান্ড নেম দিবেন, আপনি কি আহ জানি না কি চুজ করছেন আপনারা, মনে করেন যে আম, কি হতে পারে, এসইও হ্যাকস, এইচওসি কে মনে করেন এসইও হ্যাকস, আপনি এখানে এসইও বিভিন্ন টিউটোরিয়াল দিবেন, তাহলে এসইও হ্যাকস লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে এই পেজ সেগমেন্টে যাবেন, যাওয়ার পরে আপনি দেখেন অলরেডি এসইও হ্যাকস নামে কোনো পেজ অ্যাভেলেবেল আছে কিনা। যারা আছে তাদের প্রত্যেকটা প্রোফাইলগুলো আপনি একটু ওপেন করেন, ডান ধারে ওপেন করে এদের স্বাস্থ্যটা একটু পরীক্ষা করেন যে এরা আসলে কতটা স্বাস্থ্যবান। আপনি কি এদের সাথে যুদ্ধ করে পারবেন? যদি এরকম হতো, এই প্রোফাইলটা মনে করেন এখানে 10,000 ফলোয়ার এবং এরা অন্তত 200-300 পোস্ট দিয়ে রাখছে, তাহলে আপনার কখনোই উচিত হবে না এই যে এসইও হ্যাকস নিয়ে স্টার্ট করা। এবং এসইও হ্যাকস নিয়ে অলরেডি ইউজার নেমের একটা ইউজ করেই ফেলছে। সো এই ধরনের নাম নিয়ে কাজ করলে আপনি একটা ইউনিক আইডেন্টিটি পাইতে গেলে কিন্তু খুব কঠিন হয়ে যায়। ঠিক আছে, এই জন্য নামটা একটু ইউনিক সিলেক্ট করার চেষ্টা করবেন, যেটা দিয়ে আপনি ইউজার নেমও পাবেন এবং সেম নাম লিখে সার্চ করলে অ্যাটলিস্ট আপনার প্রোফাইলটাও র্যাঙ্ক করা পসিবল হয়। কারণ অলরেডি 1 বছর ধরে সেম নাম নিয়ে একজন কাজ করতেছে। নাম তো আপনি ইচ্ছা করলে দারাজ, যেমন দারাজ একটা রেপুটেড কোম্পানি, দারাজ নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এখন, কিন্তু দারাজ লিখে সার্চ করলে কিন্তু দারাজের পেজটাই র্যাঙ্ক করবে, আপনার পেজটা জিন্দিগিতে কখনোই র্যাঙ্ক করবে না। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। শুধু ক্যাটাগরি, এই ক্যাটাগরির ব্যাপারটা তো আপনারা সবাই জানেন, সো এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনারা ক্যাটাগরিটা চেঞ্জ করে ফেলবেন। তারপরে আমি একটু দেখাই ক্যাটাগরি কিভাবে চেঞ্জ করবেন। এই যে এডিট সেগমেন্টটা এখান থেকে যান, এখান থেকে যাওয়ার পরে ক্যাটাগরিটা এখানে নাকি মেবি এখানে, ও সরি, আচ্ছা ক্যাটাগরিটা এর মধ্যেই থাকবে, এই যে এডিটের মধ্যে, কোথায়, প্রোফাইলের মধ্যে, নো, আচ্ছা এই যে এইখানে, এই যে কাস্টমাইজ ইউর ইন্ট্রো, এখান থেকে আপনি এই ক্যাটাগরিটা চেঞ্জ করবেন। আচ্ছা এই অনেকদিন এগুলো নিয়ে কাজ করা হয় না। ওকে, এই যে ক্যাটাগরিটা, পেজ ক্যাটাগরিটা, যে ইন্ডাস্ট্রিতে কাজ করবেন হুবাহু আপনার ক্যাটাগরিটা সেই ইন্ডাস্ট্রিতে রাখবেন। এই যে ক্যাটাগরিজ, আমি এখানে এন্টারপ্রিনার দিয়ে রাখছি অ্যাজ এ পার্সোনাল ব্র্যান্ডিং হিসেবে। আপনি যদি এখানে ব্লগিং করেন, সাপোজ এখন যারা কন্টেন্ট মার্কেটিং করতে যাচ্ছেন মনিটাইজেশনের জন্য, আপনারা যে টপিক নিয়ে কাজ করবেন সেই টপিক দিবেন। সাপোজ আপনি ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন, আপনি যদি এরকম ব্লগ কন্টেন্ট করেন, তাই না, ডিজিটাল ক্রিয়েটর দিবেন। যেমন আমরা কি দিতে পারি এখানে, ইন্টারনেট মার্কেটার। যেমন যারা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য করবেন, 3টা ক্যাটাগরি চুজ করা যায়, আমি যতটুকু জানি, এখন বাড়াইছি কিনা জানি না। সো আমার শুধু এন্টারপ্রিনিয়র দেওয়া, আপনারা চাইলে এখানে ইন্টারনেট মার্কেটার দিতে পারেন, কারণ ডিজিটাল মার্কেটার কিন্তু কোনো কাজ না, ডিজিটাল মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, এটা দিতে পারি আমার এই পেজের জন্য, যেহেতু সজীবরা একটা ব্র্যান্ড পেজ, তাই না। সো আমি দিচ্ছি না, আমার এন্টারপ্রিনিয়র একটাই বেটার, আমি আসলে অনেক কিছু এরকম পছন্দ করি না। সো এন্টারপ্রিনিয়র দেওয়া মানে আমি একজন উদ্যোক্তা। ঠিক আছে, যদি আমি ওইভাবে উদ্যোক্তা এখনো হয়ে উঠতে পারিনি, দিয়ে রাখছি ইচ্ছা আছে। বায়ো, এই যে বায়োটা দিবেন,
এখানে প্রোফাইলের পিছনে এই যে বায়োটা এখান থেকে দেওয়া যায়, আমরা একটু প্রোফাইলে যাই। এই যে এখানে কত ক্যারেক্টারের, 100 কত ক্যারেক্টারের একটা বায়ো দেওয়া যায় নাকি 200 কত ক্যারেক্টারের, এই যে বায়োটা এখানে দিবেন, এখানে যেন আপনার মেইন যে বিজনেস সেটা রিফ্লেক্ট করে খুব সহজ ভাষায়। দেখেন আমি এখানে ছোট্ট একটা বায়ো লিখছি, কিভাবে লিখছি আমি এটা কপি করে নিয়ে আসি এখানে। এ কম্পিউটার ইঞ্জিনিয়ার বাই কোয়ালিফিকেশন, কেন আমি এই কথাটা লিখছি, অ্যান্ড এটা কিন্তু লেখা উচিত ছিল না, যেহেতু আমি এসইও সার্ভিস দিই এবং এসইও প্র্যাকটিস করি, আমার শুধু এতটুকু লিখলে এনাফ, এসইও এক্সপার্ট, তারপরে হাইপেন দিয়ে লিখছি অর্গানিক গ্রোথ স্ট্র্যাটেজিস্ট বাই প্রফেশন। কেন লিখছি, আমার কিন্তু এতটুকু লিখলেই এনাফ ছিল। তবু আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার কেন বলছি জানেন? দেখেন এসইওটা পার্ট অফ ডিজিটাল মার্কেটিং, তবুও এখানে অনেক টেকনিক্যাল অংশ আসে যেটা কেন ওয়েবসাইটের ভিতরে ঢুকে কাজ করতে হয়। তো আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার এই জন্য দিয়েছি, আমার উপরে যেন আমার ক্লায়েন্টের, যারা আমার সার্ভিসটা নিবে তাদের আস্থাটা আরো বেড়ে যায়, যখন দেখবে এনার ব্যাকগ্রাউন্ড একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, সো ইনি তো এমনি টেকনিক্যাল পার্সন, তারপরে এখন এসইও প্র্যাকটিস করে, সো ইজ দ্য রাইট গাই। এই ফিলিংস থেকে আমি আমার এই, এখন আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার দিয়েছি, এখন আপনারা কেউ এখানে বাংলায় অনার্স মাস্টার্স করছেন এরকম ভাবে দিয়েন না যে এ কি বাংলা বাংলা গ্রাজুয়েট কোয়ালিফিকেশন, বাংলা গ্রাজুয়েট বাই কোয়ালিফিকেশন অ্যান্ড এসইও এক্সপার্ট অথবা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বাই, তখন ভাববে কি আচ্ছা এই বাংলা করে, বাংলায় পাশ করে আবার এখানে এসইও প্র্যাকটিস করতেছে, এই দার্শনিক কবি, কবি আবার কিভাবে এসইও এক্সপার্ট হয়ে গেল, তখন কিন্তু আপনার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। সো এখানে আমি যেটা দিয়েছি সেটাই দিবেন এমন না, আপনাকে এই লজিকটা, একটা লজিক চিন্তা করতে হবে, ঠিক আছে? এখানে আপনার যে কল টু অ্যাকশন অথবা ইউনিক সেলিং পয়েন্ট যেটা দিয়ে আপনি ডিসপ্লে করতে যাচ্ছেন নিজেকে, অনেকেই কি করে নিজের টুইটারকে নিজেকে নিজের ইউনিক আইডেন্টিটি হিসেবে ডিসপ্লে করে, অনেকে আপনার নিজের কি বলে লিঙ্কডইন প্রোফাইলটাকে ইউনিক আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করে, ইউএসপি ইউনিক সেলিং পয়েন্ট, যে আমি বিশ্বাস করি আমাকে দেখে আমি যদি আমার ওয়েবসাইটে কাউকে নিয়ে যেতে পারি তাহলে আমার সার্ভিসটা সেল হতে পারে, ঠিক আছে? কারণ আমার এটাই হচ্ছে ব্রহ্মাস্ত্র, আমি বিশ্বাস করি কাউকে যদি কোনোভাবে আমার ওয়েবসাইটে ঢুকাতে পারি তাহলে আমি আমার সার্ভিসটা সেল করতে পারবো, ঠিক আছে? কারণ আমার ওয়েবসাইটটা প্রফেশনাল মেথডে। এরকম চিন্তা কারণ হতে পারে যে কাউকে যদি আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে নিয়ে যেতে পারি তাহলে আমি আমার সার্ভিসটা সেল করতে পারবো, কারণ ইনস্টাগ্রামে আমার 100K ফলোয়ার আছে, তাহলে আপনি আপনার ইনস্টাগ্রামে অ্যাকাউন্টের ইউআরএলটা এখানে দিয়ে রাখবেন। কারো যদি মনে হয় আমি আমার টুইটারে যদি আমি এখান থেকে নিয়ে যেতে পারি বেটাকে, তাহলে আমি আমার সার্ভিসটা সেল করতে পারবো, সে আমার উপরে ইমপ্রেস হয়ে যাবে, ঠিক আছে? সো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে, এখানে আপনার যে ইউএসপি আছে সেটা আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে? ব্যাপারটা এরকম যে কোনো ক্রমে যদি আমি বন্ধুকে বাসায় নিয়ে যেতে পারি তাহলে আমি পটাতে পারবো, ব্যাপারটা এরকম, কারণ আমার বাপের একটা 3 তলা বিল্ডিং আছে, ডুপ্লেক্স একটা বাড়ি আছে, এরকম ব্যাপারটা, ঠিক আছে? তো এখানে হচ্ছে ব্যাপার এরকম, এন্ড অফ দ্য ডে আমার সার্ভিসটা সেল করতে হবে। তো সার্ভিস সেলিং এর ক্ষেত্রে আসলে এখানে অবশ্যই আপনার ইউনিক সেলিং পয়েন্ট দিয়ে রাখবেন, যারা মনিটাইজেশন নিয়ে কাজ করতেছেন তাদের ক্ষেত্রে এটা এতটা ম্যান্ডেটরি না। ওকে, যখন আপনি কোনো ব্র্যান্ড প্রোফাইল অপটিমাইজেশন করবেন অন্য কোনো কোম্পানির, তখন এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন। যদি এটা দারাজ অথবা ইভ্যালি এরকম কোনো কোম্পানি থাকতো, এখানে সুন্দর করে একটা ইন্ট্রো লিখতেন এবং সেখানে ওয়েবসাইটটা দিয়ে দিতে পারতেন। যদিও অনেক বড় বড় যেসব ব্র্যান্ড তারা এইসব ছোটখাটো মার্কেটিং ফলো করে না, সেটা তাদের রেপুটেশনে অ্যাটাক করে, ঠিক আছে? আমাদের মতো ছোট মানুষ যারা, তারা এগুলো করতে পারে, বড় ব্র্যান্ড তারা এগুলো করে না। এগুলো করার অর্থ কি? ম্যানুপুলেট করা, ইটস কল্ড ম্যানুপুলেশন। আমরা আমাদের ফেসবুক ইউজারদেরকে ম্যানুপুলেট করে আমি আমার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। বড় বড় ব্র্যান্ড গুলো এটা করে না, এটাকে থার্ড ক্লাস মার্কেটিং বলা হয়, কেন যাই বলেন না কেন, আমরা এখন ছোট মানুষ, এই জন্য আমরা এইসব প্র্যাকটিস করতেই পারি। সো বায়ো নিয়ে কথা বলা হয়ে গেল, এখন কন্ট্যাক্ট ইনফরমেশন, মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা। দেখেন আপনার ফোন নাম্বার, যারা মনিটাইজেশন নিয়ে কাজ করবেন তাদের ম্যান্ডেটরি না, যারা বিজনেস নিয়ে সার্ভিস অথবা প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের ফোন নাম্বারটা ম্যান্ডেটরি। এই যে আমার এখানে দেখেন দেওয়া আছে, যদি এখানে এডিট করেন, এডিট ডিটেইলে এখানে দেখেন এই যে আমার অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ইমেইল দেওয়া আছে, এই 3টা সেগমেন্ট হচ্ছে ম্যান্ডেটরি। আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার এবং আপনার ইমেইল,
সব থেকে বেশি প্রয়োজনীয়তা হচ্ছে ইমেইলটা। ওকে, আর যদি সার্ভিস বেস হয় অথবা প্রোডাক্ট বেস হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই ফোন নাম্বার দিবেন। এই যে অ্যাড্রেসটা, লোকেশনটা খুব একটা ম্যান্ডেটরি না, কারণ যারা অনলাইনে বিজনেস করে তাদের অনেকেরই তো অ্যাড্রেস নেই, ফিজিক্যাল শপ নেই, অনলাইনে সেল করে, সো তাদের ক্ষেত্রে আপনার এই যে লোকেশনটা দেওয়া ম্যান্ডেটরি না। ওকে, তারপরে আরো কি কি অ্যাড করার কথা বলা হয়েছে, লোকেশন, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওয়েবসাইট। অবশ্যই আপনি আপনার সোশ্যাল মিডিয়া গুলো এবং ওয়েবসাইট গুলো অ্যাড করবেন। আমার আরো অনেক সোশ্যাল মিডিয়া আছে, দেখেন আমি আমার ওয়েবসাইটটা অ্যাড করে রাখছি এখানে সোশ্যাল মিডিয়া, কারণ একটা বিজনেসের এন্ড অফ দ্য ডে আলটিমেট গোল হচ্ছে তার সোশ্যাল মিডিয়া। যারা মনিটাইজেশন নিয়ে কাজ করবেন ফেসবুকের, তাদের এটা ম্যান্ডেটরি না, কিন্তু যারা মনিটাইজেশন নিয়ে কাজ করবেন তাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো ম্যান্ডেটরি। সোশ্যাল মিডিয়া যা কিছু আছে আপনি অ্যাড করে রাখবেন, কারণ আপনি ফেসবুকে একটা ভিডিও শেয়ার করলেন, রিল শেয়ার করলেন, সেটা তো আপনার অবশ্যই টুইটারে শেয়ার করা উচিত, ওখান থেকেও তো আপনার কিছু ভিউ হতে পারে। এটা তো কন্টেন্ট মার্কেটিং, এটা তো করতেই হবে। সো আপনি অবশ্যই আপনার টুইটারের প্রোফাইলটা এখানে অ্যাড করবেন, আপনার ইউটিউবের প্রোফাইলটা এখানে অ্যাড করবেন, আপনার লিঙ্কডইনের প্রোফাইল, লিঙ্কডইনের পেজ যাই থাকে সব সোশ্যাল মিডিয়া গুলো এখানে অ্যাড করবেন। আমি এখানে 3টা অ্যাড করে রাখছি, কারণ এই 3টাতে আমি মোটামুটি অ্যাক্টিভ। হ্যাঁ, লিঙ্কডইনে খুব অ্যাক্টিভ, ইউটিউবে খুব বেশি অ্যাক্টিভ না, তবু জাস্ট কয়েকটা ভিডিও দেওয়া আছে। আর টুইটারে মোটামুটি পোস্ট দেই আমি, যা কিছু আসে টুইটারে শেয়ার করি। ওকে, এই জন্য আমি আমার সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করে রাখছি এখানে, কি জন্য, পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য, নিজেকে ডিসপ্লে করার জন্য। তারপরে এই যে আপনার কন্ট্যাক্ট হয়ে গেল, অ্যাকশন বাটন, এটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকশন বাটন। আপনারা যারা আমার প্রোফাইলটা দেখছেন এখান থেকে, আপনারা এরকম দেখতে পাচ্ছেন, আমি তো দেখতে পারবো না, এই যে এরকম দেখছেন। এখানে দেখেন হোয়াটসঅ্যাপ নামে একটা বাটন আছে, মেসেঞ্জার নামে একটা বাটন আছে, এই বাটন গুলো কিন্তু অ্যাড করা যায়। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আমার সাথে অ্যাড করতে পারবেন এইভাবে। সেই বাটন গুলো কিভাবে অ্যাড করবেন, এই যে এখানে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করেন, ক্লিক করে দেখেন এডিট অ্যাকশন বাটন। এই অ্যাকশন বাটনে এসে আমার দেখেন অলরেডি এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে। আপনারা চাইলে এখানে চেঞ্জ করে অন্য কিছু অ্যাড করতে পারেন। এখানে আর কি কি আছে এটা দেখতে গেলে এটা আবার এডিট করতে হবে, অনেক ঝামেলা, আপনারা একটু দেখে নিয়েন আর কি। এখানে আরো কি কি আছে, যেটা অ্যাড করতে চান, ইমেইল অ্যাড করা যায় আমি যতটুকু জানি, তারপরে ফোন নম্বর অ্যাড করা যায়। তো আমি এখানে হোয়াটসঅ্যাপটা অ্যাড করে রেখেছিলাম, কারণ ফোন দেওয়াটা বিরক্তকর একটা ব্যাপার, ধুমধাম করে সবাই ফোন দিয়ে দিবে, তাই না? সো এই কল টু অ্যাকশন বাটনটা, যেটাকে অ্যাকশন বাটন বলছে, এটা অবশ্যই অ্যাড করবেন। তারপর হচ্ছে প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফরমেশন, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমরা কেউই দেই না আমাদের পেজে। অ্যাবাউট সেগমেন্টে যান, এই যে কন্ট্যাক্ট এন্ড বেসিক ইনফরমেশন থেকে আমরা এখানে ক্যাটাগরি দিলাম, কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে আমরা এইগুলো দিলাম, এখান থেকে ওয়েবসাইট অ্যাড করলাম, সোশ্যাল অ্যাড করলাম। তারপর হচ্ছে বেসিক ইনফরমেশন, অ্যাড প্রাইস, এই প্রাইসটা আপনাদের অ্যাড করার দরকার নেই, এগুলো হচ্ছে কোম্পানি ভেদে করা হয়, যেসব কোম্পানি এক্সপেন্সিভ, চিপ, মডারেট এই হিসাবে অনেকে অ্যাড করে। কেউ দেখবেন এই যে আমি জানি না এটার কি বলে, তো আমরা এখন নট অ্যাপ্রোপ্রিয়েট দিয়ে রাখছি আমি। হ্যাঁ, তারপরে এখানে আর কিছু ওপেন, আপনার বিজনেসটা কখন ওপেন থাকবে কি বৃত্তান্ত, এটা এখানে অ্যাড করে রাখতে পারেন। যেহেতু আমি একজন পার্সোনাল ব্র্যান্ড প্রমোট করি, সো এই ক্ষেত্রে আমি জাস্ট অলওয়েজ ওপেন করে রাখছি। ওকে, এটা কিন্তু শনি, রবি, সোমবারে কোন দিন কি ওপেন থাকে সবকিছু এখানে অ্যাড করা যায়, আই মিন গুগল বিজনেস প্রোফাইলের মতো। এটা আপনারা আপনাদের বিজনেস অনুযায়ী অ্যাড করে নেবেন। যে বিজনেসের সাথে কাজ করবেন অবশ্যই তাদের সাথে কথা বলে নেবেন যে তোমার অফিসটা কখন খোলা থাকে কি বৃত্তান্ত, কথা বলে তার সাথে কনসাল্টিং করে এই কাজগুলো করবেন। ওকে, তারপরে প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফরমেশন। আচ্ছা, আগামী লেনে এখন থাকি না আমি, আগে ওখানে ছিলাম, যাব কিছুদিন পরে, তখন আইসেন, দেখা করবো না, কন্ট্যাক্ট করেন। আচ্ছা, প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফরমেশন, এখানে একটা জিনিস আমরা যেটা, এই যে প্রাইভেসি অ্যান্ড পলিসির জন্য একটা ইউআরএল দেওয়া যায়। প্রত্যেক কোম্পানি, যদি কোনো কোম্পানির বিজনেস আপনি ম্যানেজ করেন, প্রত্যেক কোম্পানির একটা প্রাইভেসি পলিসির জন্য বিজনেস ইউআরএল থাকে। প্রত্যেক কোম্পানির একটা প্রাইভেসি পলিসি থাকে, সেই ইউআরএলটা এখানে এসে দিয়ে দিবেন। যেমন আমি আমার ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি লিঙ্কটা এখানে অ্যাড করে রাখছি, এটা অবশ্যই করবেন। বিজনেস যেখানে থাকবে সেখানে একটা অনলাইন প্রাইভেসি পলিসি অবশ্যই থাকবে। এটা অ্যাড না করলে আপনি বিভিন্ন লিগাল ইস্যুতে পড়ে যেতে পারেন। যদিও বাংলাদেশে লিগাল ইস্যু ওইভাবে হয় না, হতে কতক্ষণ, আইন তো আছে, তবে প্রয়োগ হয় না বাংলাদেশে, ব্যাপারটা হচ্ছে এরকম। তারপরে দেখেন এই যে এটা কি বলে, ইমপ্রেশন, যাই বলেন ইমপ্রেশন অথবা ইমপ্রেজাম, এক একজন এক এক রকম ভাবে উচ্চারণ করে। এটার অর্থ কি জানেন? এটার অর্থ হচ্ছে আপনার লিগালাইজ কিনা,
ইমপ্রেশন কি জিনিস আপনারা একটু গুগল করে দেখতে পারেন যে ফেসবুক হোয়াট ইজ, গুগল করে দেখতে পারেন, অনেকেই এটা সম্পর্ক বোঝে না। অ্যান ইমপ্রেশন ইজ এ এসেনশিয়াল স্টেটমেন্ট অফ ওনারশিপ অ্যান্ড অথরশিপ। আপনি অ্যাকচুয়ালি ওনার কিনা এই পেজের সেইটা এখানে এক্সপ্লেনেশন করতে হয়। তো আমি এখানে কি লিখছি দেখেন, এখানে মূলত করতে হয় কি যে আপনার বিজনেসের যে ওই যে বিভিন্ন বিজনেসের যে কি থাকে বা বিজনেস অ্যাপ্রুভাল নিতে হয় না গভর্নমেন্ট থেকে, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এটা নাম্বার, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এটা ওটা এইসব হাবি জাবি সাবি এগুলো এখানে দিতে হয়। এটাকে বলা হয় ইমপ্রেজম। এগুলো দিলে পরে আপনি যে অথর, এই বিজনেসের মেইন অথর, এটা ডিসপ্লে করা হয়। তো আমার তো ওসব নাটকীয়তা নেই, আমি জাস্ট লিখছি কি সজীব রায়, এসইও এক্সপার্ট অ্যান্ড অর্গানিক গ্রোথ স্পেশালিস্ট ইন বাংলাদেশ, এক্সপিরিয়েন্স কি, এতদিনের এক্সপিরিয়েন্স, স্পেশালাইজড লোকাল এসইও এন্ড ই কমার্স এসইও স্ট্র্যাটেজি, তারপরে এখানে আমার সোশ্যাল মিডিয়া, আমার ইমেইল এইসব দিয়ে ভরে রাখছি। ঠিক আছে, আপনারা এইগুলো দিলেই এনাফ যে আপনারা একজন ডিজিটাল মার্কেটার অথবা নিজেকে কি এক্সপার্ট হিসাবে দাবি করতে যাচ্ছেন সেগুলো দিবেন। দেওয়ার পরে আপনার জাস্ট কন্ট্যাক্ট গুলো এখানে দিয়ে দিলে হয়ে যাবে। কন্ট্যাক্ট বলতে কি, আপনার ম্যান্ডেটরি কন্ট্যাক্ট হচ্ছে ওয়েবসাইট এবং ইমেইল। যাদের ওয়েবসাইট নেই তারা ইমেইলটা অবশ্যই দিবেন। দুনিয়ার সব থেকে একমাত্র ভ্যালিড কন্ট্যাক্ট ইনফরমেশন আছে ইমেইল। ওকে, আমরা তো মেসেঞ্জার ছাড়া খুব বুঝি না, তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। অর ক্যান এডুকেশন এটা কোথাও দেওয়ার দরকার নেই। যদি কারণ অর ক্যান এডুকেশন কেন দিবেন না, কারণ আপনি এখন এডুকেশনটা দেওয়া যেতে পারে, এডুকেশনটা দেওয়া যেতে পারে। আমার এখানে এডুকেশনটা দেখেন অ্যাড করা আছে, আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, যদি সেটা পার্সোনাল প্রোফাইল হয় লাইক দ্যাট মি। যদি এটা কোম্পানি প্রোফাইলে, কোম্পানি কি পড়াশোনা করতে পারে নাকি, দারাজ, ইভ্যালি এরা কি পড়াশোনা করতে পারে নাকি, ওদেরটা দেওয়ার দরকার নেই। এবং ওরা কোথায় কাজ করতেছে সেটাও তো হতে পারে না, দারাজ কি কাজ করবে নাকি, কখনো কাজ করবে না। সো বি কেয়ারফুল, এইগুলো একটু লজিক্যালি হ্যান্ডেল করবেন এখান থেকে। প্লেস লিভ এটাও কোনো প্রয়োজন নেই দেওয়ার। তারপর হচ্ছে পেজ ট্রান্সপারেন্সি, এখানে তো আমাদের কোনো কাজই নেই। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ এটাও কোনো দরকার নেই। আপনার ফেসবুক বিজনেস পেজে ফ্যামিলি, ফ্রেন্ড, রিলেশনশিপ এইগুলো টেনে আনার কোনো প্রয়োজন নেই, এটার কোনো কাজই নেই অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে ডিটেইল অ্যাবাউট ইউ, এইখানে আমাদের কাজ আছে। এইখানে আপনি আপনার গান লিখবেন, কবিতা লিখবেন, আপনি আসলে কে, এই পেজ সম্পর্কে যাবতীয় ইনফরমেশন এবার এখানে লিখবেন। এই বিজনেসটা এখানে দেখেন, একটু পড়ে দেখেন, আমার সাথে যারা লিঙ্কডইন ক্লাস করেছেন তারা হয়তো এই ব্যাপারগুলো বোঝেন। এখানে আপনাকে কেউ আপনার এই গল্প পড়বে না আপনি এখানে কয় পাতা কন্টেন্ট লিখছেন। এখানে মেবি 5,000 ক্যারেক্টারের একটা কন্টেন্ট লেখা যায়, নট শিওর কত ক্যারেক্টার, 5,000 মেবি, 5,000 ক্যারেক্টার এখন এখানে দেখা যায়, তো দেখা যাচ্ছে না কেন জানি না। ওকে, যাই হোক, এখানে কি করবেন, এখানে কিন্তু এরকম বোল্ড করা যায় না, রং করা যায় না, কিছু করা যায় না, একদম প্লেন টেক্সটে অ্যাবাউট আপনার নিজের সম্পর্কে লিখতে হয়। এখানে সুন্দর অর্গানাইজড উপায়ে আপনি লিখবেন। সেটা কিভাবে, আমি যেটা ফলো করি অলওয়েজ, এর ভিতরে আপনি সুন্দরভাবে কিছু ইমোজি ইউজ করতে পারবেন এবং সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। বিভিন্ন রং চঙের ইমোজি ইউজ করাটা ভালো না। রং চঙের ইমোজি ইউজ করলে কি হয় জানেন, রং চঙের ইমোজি ইউজ করার অর্থ হচ্ছে ম্যানিপুলেশন করা। আপনি আপনার ইউজারদের ম্যানিপুলেট করতেছেন রং চং দিয়ে, যে আমার এখানে দেখো, আমার এই লেখাটা পড়ো। সো আপনি কালারফুল ইমোজি যখন দিবেন তখন মানুষ বুঝবে কি, যেখানে তো প্লেন টেক্সট দেওয়া যায়, সে তার কন্টেন্ট গুলো অর্গানাইজ করার জন্য এগুলো দিয়েছে। যেমন আমি এখানে 4টা বুলেট অ্যাড করছি, বুলেট তো এখানে দেওয়া যায় না, তো আমি কিভাবে দিব, আমি কিন্তু এখানে কি করছি, কয়েকটা ইমোজি ইউজ করছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। রাইট, আপনারা এটা করবেন, জিনিসটা খুব সুন্দর হবে। এখন এখানে প্রয়োজনীয়তা কি জিনিস, অ্যাবাউট সেগমেন্টে যখন আপনি কোনো সার্ভিস দিবেন অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার লাইক মি, আমরা এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি অথবা এসইও সার্ভিস দিচ্ছি, তখন অবশ্যই আপনি আপনার এক্সপার্টিস প্লাস আপনার এক্সপেরিয়েন্স এই দুটো জিনিস অবশ্যই রাখবেন। এখানে খুব বেশি কল টু অ্যাকশন বেস কথা বলা যাবে না, যে তুমি আসো আসো আমার কাছ থেকে সার্ভিস নাও, এই ধরনের কথাবার্তা বলার খুব প্রয়োজনীয়তাই নেই। যদি এই ধরনের কথাবার্তা নাও লেখেন, আপনি যদি শুধু লেখেন এইটা যে আমি এই এই কাজ পারি এবং আমার এত বছরের অভিজ্ঞতা, আমি এতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছি, এই সংখ্যাগুলো যদি আপনি মেনশন করতে পারেন তাহলে আপনি রাইট পজিশনে আছেন। এবং সংখ্যাগুলো দেখেন, একটু পড়ে দেখেন, আমি বিশ্বাস করি কারোর এত ফাও সময় নেই আমার এখানে এই গজল পড়ার, এই গজল পড়ার কারোরই ফাও সময় নেই, কিন্তু মানুষ একসময় পড়তে বাধ্য হবে যদি সে পটেনশিয়াল কাস্টমার হয়।
সো যখন এক চোখ দেখবে তখন দেখবে আচ্ছা 7, ও আচ্ছা 7 ইয়ার এক্সপিরিয়েন্স, তাহলে একটু পড়ে দেখি তো। ও আচ্ছা 170টার উপরে এসইও প্রজেক্ট কমপ্লিট করছে, তখন তার আমার উপরে, যদি সে চায় এরকম এসইও সার্ভিস চায়, তখন কিন্তু সে আমার এই কথাগুলো পড়ে দেখবে। ঠিক আছে, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম প্রথমে, যে আমার দৃঢ় বিশ্বাস আমি যদি ঠেলে গুতায়ে আমার ওয়েবসাইটে নিয়ে যেতে পারি, তাহলে সে আমার সার্ভিসটা কিনবে। তো আমার দৃঢ় বিশ্বাস আমি তাকে আমার এই কথাগুলো পড়াবো। আমি জানি কি কাউকে যদি আমি জোর করে পড়াতে পারি তাহলে সে আমার সার্ভিসটা কিনবে। কারোর তো এত সময় নেই, তো সময় পার করার জন্য আমরা কি করবো, ওই যে আমরা টাইটেল দেই না, এ কি করলেন অপবিশ্বাস সাকিব খানের বাবা হতে পারবে না, আমরা কিন্তু ধুম করে ওখানে ক্লিক করি, তাই না? ক্লিক করে দেখি ওর মধ্যে এলোমেলো কিছু। তো আমরা এখানে ক্লিকেবল ওরকম কিছু অ্যাড করতে চাচ্ছি। এখানে 7 যদি ACVEN লিখতাম তাহলে কিন্তু এটা কারোর আই অ্যাট্রাক্ট হতো না, কিন্তু আমি 7টা সংখ্যায় দিয়েছি। আপনারা এখানে এরকম নাম্বার গেম করবেন অ্যাবাউট সেগমেন্টের মধ্যে। যারা মনিটাইজেশন নিয়ে কাজ করতেছেন তাদের এগুলো কিছু করার দরকার নেই, তাদের এগুলো খুব একটা ম্যান্ডেটরিও না। শুধু জেনারেলি এখানে আপনি লিখবেন যে এই পেজটা এই সম্পর্কিত আপনারা যদি ইনফরমেশন তথ্য পেতে চান, তাহলে এই পেজটা ফলো, লাইক, ফলো, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। জাস্ট 1-2 প্যারাগ্রাফের ভিতরে এতটুকু কথা লিখলে এনাফ। যারা বিজনেস একটা পেজ ম্যানেজ করবেন তাদের এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এখানে মন গড়া এমন কিছু লিখবেন না। মনে করেন আপনি দারাজ নিয়ে কাজ করতেছেন, দারাজের ফেসবুক বিজনেস পেজটা অপটিমাইজ করতেছেন, এমন একটা লিখলেন যে আমাদের সারা 12 মাস জুড়ে এখানে 50% ডিসকাউন্ট চলে, আপনি লিখে দিলেন। অ্যাকচুয়ালি এই কন্টেন্ট, এই লেখাটা কিন্তু তাদের ওয়েবসাইটের সাথে অ্যালাইনমেন্ট না। সো দারাজের মতো এত বড় প্রজেক্টের কাজ তো আমরা পাবো না, আমরা ছোট ছোট ক্লায়েন্টের প্রজেক্টের কাজ পাবো। এই ক্ষেত্রে সেক্ষেত্রে তাদের ওয়েবসাইটটা আমাদের অবশ্যই করে দেখতে হবে, ওয়েবসাইটের কন্টেন্ট গুলো কি অ্যালাইনমেন্ট করা আছে কিনা। সোশ্যাল মিডিয়া, নট অনলি ফেসবুক বাট অলসো টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইউটিউব, যা কিছুই কাজ করেন না কেন, যে ক্লায়েন্টের সাথে কাজ করেন না কেন, তার আলটিমেট সত্য, তার বিজনেসের যত যাবতীয় তথ্য লুকিয়ে থাকে তার ওয়েবসাইটের মধ্যে। তার ওয়েবসাইট গুলো আগে ভালোভাবে স্টাডি করবেন, তারপরে দেখে অ্যাবাউট সেগমেন্টে কি লিখবেন, বায়ো সেগমেন্টে কি লিখবেন, সবকিছু আপনি এখানে তখন দিবেন। ঠিক আছে, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। এবং যে কথাটা বললাম, আপনার এক্সপেরিয়েন্স এবং কত প্রজেক্টে কাজ করছেন, কতদিন ধরে কাজ করছেন, এইরকম কিছু টার্মস আপনি নাম্বার গেম হিসাবে এখানে ইমপ্লিমেন্ট করবেন। আমি কিন্তু দেখেন এখানে নাম্বার গেম করছি, কেউ যদি আমার এই নাম্বারটা কারোর চোখে আটকে যায়, সে কিন্তু আমার পুরো কন্টেন্টটা পড়বে। আর আমার দৃঢ় বিশ্বাস আমার পুরো কন্টেন্টটা পড়তে পারলে, আমি এই যে কন্টেন্টটা পড়লো একজন, মনে করেন সবাই তো আর সোশ্যাল মিডিয়া এক্সপার্ট না, এক্সপার্ট থাকলেও কারোর এত ফাও কাজ নেই, আমরা কিন্তু প্রতিনিয়ত এখন স্ক্রলিং এর উপরেই থাকি। আর একবার আপনি স্ক্রল করে আপনাকে যদি উপরে বের করে দেই, আর পিছনে ব্যাক করে আসে না কেউ। তাহলে দেখেন অবশ্যই এই যে অ্যাবাউট সেগমেন্টে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিবেন। কারোর যদি ক্লায়েন্টের যদি এই পর্যন্ত মনে করেন পড়ে আসার সময় এই পর্যন্ত কেউ একজন পড়লো, পড়ার পরে ভাববে কি, আচ্ছা তো ভালোই মনে হয়, ভালো কাজ পারবে, আচ্ছা দেখি পরে এর নক দিব, এরকম চিন্তা করে যে দেখি পরে পরে নক দিবানে, এখন ভালো লাগছে না, এরকম কিন্তু ক্লায়েন্ট চলে যেতে পারে। কিন্তু আমি দেখেন তার মুখের কাছে ডাল কলা তেল নিয়ে বসে আছি, পরে কেন ভাই, এখনই করো না। তখনও ভাববে কি, ও আচ্ছা দেখি বেটার ওয়েবসাইটও আছে, দেখি ক্লিক করে দেখি, এই যে আমার সাথে জার্নি শুরু, এই যে আমার সাথে একটা ইন্টারাকশন শুরু, আমি জানি সে কাজটা যদি এখন না দেয় এখান থেকে 6 মাস পরে হলেও সে আমাকে কাজ দিবে। এখন যদি তার কাজ অ্যাভেলেবেল না থাকে, সে যদি প্ল্যান করে যে 6 মাস পরে আমি কাজ করব, তাও কিন্তু সে আমার জালে ফেসে গেছে এইখানে। ঠিক আছে, এই জালে কিন্তু ফাঁসাতে হবে। এখন জাল বলেন যাই বলেন, এটা হচ্ছে সব থেকে ইন্টেলেকচুয়াল স্ট্র্যাটেজি আমি যেটা বলি। মানে আমি বলছি না এটা, অ্যাকচুয়ালি অনেকগুলো ব্লগার থেকে আমি নিজে পড়াশোনা করি, কারণ আমি প্রতিনিয়ত খুব পড়াশোনার উপরে থাকি এবং এসইও নিয়ে কাজ করি। তো এই অপটিমাইজেশন গুলো আমাকে খুব একদম স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করতে হয়, কেস স্টাডি বেস কাজ করতে হয়, একটা প্রোফাইল কিভাবে অপটিমাইজ করা লাগবে, কারণ এসইও মানেই তো ওয়েবসাইট অপটিমাইজেশন করা, রাইট, কন্টেন্ট দিয়ে। সো এই ব্যাপারগুলো আমি খুব কনফিডেন্ট, এবং এগুলো আমি অনেকগুলো ব্লগ পড়াশোনা করে, খুব অথরাইজ ব্যক্তি যারা ব্লগিং করে অথবা ইউটিউবিং করে, সেগুলো পড়ে পড়ে আমি এই সেগমেন্ট গুলো অ্যাড করছি। এখানে কন্ট্যাক্টটা আপনাকে অবশ্যই অ্যাড করতে হবে। ব্যাপার হচ্ছে আপনার সাথে কেউ অ্যাড হোক আর না হোক, আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করুক আর না করুক, এটা হচ্ছে প্রফেশনাল ম্যানার। আমি যেটা বললাম আপনাকে, লুঙ্গি পরে গেলেও বিয়ে বাড়িতে আপনাকে ভাত দিবে, কিন্তু ব্যাপারটা ভালো দেখা যাবে না। এই হচ্ছে ব্যাপার। এখানে ফেসবুক পেজে এর বাইরে আর কিছু নেই। এই ফেভারিট কোড এখানে আমি আমারই একটা কোড দিয়ে রাখছি, ঠিক আছে।
সো এগুলো ম্যান্ডেটরি ব্যাপার না, এগুলো দিলে দিবেন, না দিলে না দিবেন। এই অ্যাবাউট সেগমেন্ট হয়ে গেল। এই হচ্ছে আমাদের ফেসবুক পেজের যাবতীয় অপটিমাইজেশনের উপায়। আপনারা এই 10টা উপায় যদি ম্যানেজ করতে পারেন, আই হোপ আপনারা, এখন কেউ যদি নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য একটা পেজ অপটিমাইজ করতে চান, আমার এই পেজটায় আপনারা অ্যাজ এ কি বলা যেতে পারে, অ্যাজ এ গাইডলাইন হিসেবে দেখতে পারেন। এই অনুযায়ী আমি বলছি না হবো এরকম করবেন, আমি পেজ লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, আপনারা দেখতে পারেন এখানে কিভাবে কিভাবে আছে কন্টেন্ট স্ট্র্যাটেজি, অ্যাবাউট সেগমেন্ট, আমি কি কন্টেন্ট লিখছি, এগুলো আপনারা এভাবে একটু দেখতে পারেন। এখন পোস্টের ব্যাপারটা আসি, যদিও এটা আমাদের আজকের ব্যাপার না। যে পেজটা করবেন অলওয়েজ রিলেভেন্সি মেনটেনেন্স করে আপনি পোস্ট করবেন। আমার এই পেজের ভিতরে এমন কোনো পোস্ট পাবেন না যেটা এসইও কন্টেন্ট মার্কেটিং এর বাইরে লেখা হয়েছে, এমন কোনো পোস্ট পাবেন না। সো ফেসবুক যে পেজটা, এটা কিন্তু আপনার বিজনেস ওরিয়েন্টেড। এই জিনিসগুলো আপনি একটু ম্যানেজ করে চলার চেষ্টা করবেন, এখানে আপনার বিজনেসের বাইরে কোনো কিছুই লিখবেন না। রিসেন্টলি আমি কিছু ওই যে পোস্ট দিচ্ছি, কি বলে এটাকে, মিম পোস্ট। সো এটাও কিন্তু এসইওর মধ্যে, দেখেন এখানে এসইও নিয়েই লেখা এটা। এবং এইখানে কিছু পোস্ট ফিচার করে রাখবেন, আমি যেমন এই 2-3টা পোস্ট ফিচার করে রাখছি, এই যে গুগলের একটা এসইওর আপডেট, তারপর এখানে কয়েকটা, এইগুলো ফিচার করে আপনার ইম্পর্টেন্ট কোনো কিছু পোস্ট আপনি এখানে একটু ফিচার করে রাখবেন, পেজটা ভালো লাগবে দেখতে। দ্যাটস ইট। এই ছাড়া পেজ অপটিমাইজেশনের আর খুব একটা আসে না। এবং এই যে পেজের ক্যাটাগরি চেঞ্জ করলে কখনো কখনো এই যে মানে ক্যাটাগরি চেঞ্জ করলে কখনো কখনো কিছু সেগমেন্ট কমে বাড়ে, এইগুলো একটু ক্যাটাগরি অনুযায়ী আপনারা দেখে নিবেন। এছাড়া আমাদের আর পেজ নিয়ে আর অপটিমাইজেশনের খুব একটা কাজ থাকে না। জাস্ট পেজটা অপটিমাইজ করেন, এবার মার্কেট রিসার্চ করেন। মার্কেট রিসার্চ করবেন কিসের ভিত্তিতে? আপনি গত ক্লাসে যে নিশটা কমপ্লিট করছেন, নিশ রিসার্চ করছেন, ধরেছেন আপনি কি নিয়ে, ম্যাঙ্গো নিয়ে মার্কেটিং করবেন, তাই না? তো এখন তো ম্যাঙ্গো নিশটা আপনি সিলেক্ট করছেন গত ক্লাস অনুযায়ী। আমি জানি না গত ক্লাসে কি হয়েছিল, কি বিঘ্নত। গত ক্লাসে আমি জয়েন করেছিলাম, 5-10 মিনিট ছিলাম, তারপরে চলে গেছি। সো আপনি ডিসাইড করছেন যে ম্যাঙ্গো এই নিশ নিয়ে আপনি একটা চ্যানেল করবেন, সেখানে মনিটাইজেশন করবেন। এখন আপনাকে ম্যাঙ্গো লিখে মার্কেট রিসার্চ করতে হবে যে ম্যাঙ্গো রিলেভেন্ট কি কি কন্টেন্ট মার্কেটে অ্যাভেলেবেল আছে, মানুষ কি ধরনের কন্টেন্ট খায়, সেগুলো দেখে আপনাকে একটা রোড ম্যাপ তৈরি করতে হবে। ঠিক আছে, এটাকে বলছি আমি মার্কেট রিসার্চ। করে ফেলেন মার্কেট রিসার্চ, তারপর ক্রিয়েট কন্টেন্ট ক্যালেন্ডার, একটা কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করে ফেলেন। আগামী 1 মাসে অথবা আগামী 1 সপ্তাহে কি কি কন্টেন্ট আপনি দিবেন, তাই না? এটা কিন্তু ক্যালেন্ডার প্রিপেয়ার না করলে কিন্তু অবশ্যই মিস্টেক হয়ে যায়। রাতে ঘুমের ঘরে আমরা চিন্তা করি কালকে আমি এই টপিক নিয়ে পোস্ট দিব, সেটা যদি আপনি কোথাও নোট না করেন, আপনি অবশ্যই 100% আগামী দিন ভুলে যাবেন সেটা। আমি অবশ্যই নোট করি, আমার এখানে 2-3টা নোট আছে এরকম, দেখেন প্রত্যেকটা পেজে নোট করা। সো আপনি যা প্ল্যান করেন না কেন সবকিছু আপনি এই নোট অন্তর্ভুক্ত করবেন। এই নোট অবশ্যই আপনি একটা রাখবেন, স্টিকি নোট বলেন অথবা ছোট এরকম প্যাড ইউজ করতে পারেন। না হলে কখনোই এটা মনে রাখা সম্ভব না। আমাদের কন্টেন্ট সবকিছু মাথায় আসে কিন্তু এটা মনে থাকে না। কন্টেন্ট আপলোড শুরু করে দেন প্রত্যেক দিন। অ্যাজ এ নিউবি পেজ যারা মনিটাইজেশন নিয়ে চিন্তা করতেছেন, তাদের প্রত্যেকদিন মিনিমাম 5টা পোস্ট কন্টেন্ট করবেন প্রথমে 1 মাস, এবং 15 দিনের পোস্ট আপনি আগে রেডি করবেন, তারপরে পেজে কন্টেন্ট রেডি ছাড়বেন। আজকে একটা ভিডিও বানালেন পোস্টে দিবেন এরকম না, আগামী 15 দিনে 5-15-75টা ভিডিও আপনি দিবেন। ঠিক আছে, সবচেয়ে সেফ জোন আমি বলতেছি 75টা ভিডিও, এর ভিতরে অন্তত 50টা ভিডিও আপনি আগে রেডি করে তারপরে একটা করে পোস্ট দিবেন আর একটা করে কন্টেন্ট বানাবেন। তো এখানে ডেইলি 50টা কন্টেন্ট বলছি, আপনি খুব ভালো একটা হ্যান্ডসাম ইনকাম এবং দ্রুত মনিটাইজেশন আর্ন করার জন্য। মিনিমাম সেটা 3টা হতে পারে, 5টা যদি খুব কঠিন হয়ে যায়। এবং এটা মেইনটেন্স রিলেভেন্সি এবং কনসিস্টেন্সি, অবশ্যই রিলেভেন্ট মেইনটেন্স করে। কখনো আম, কখনো কাঁঠাল, কখনো লিচু নিয়ে করলে কিন্তু প্রথম অবস্থায় বিপদ, কারণ এখন মাল্টি নিশ নিয়ে কাজ করে সাকসেস হওয়া অনেক কঠিন ব্যাপার বর্তমান 2024 সালে এসে। তখন ওই যে প্ল্যাটফর্মের জন্যই কাজ করি না কেন, তাদের অ্যালগোরিদম ভালোভাবে রেসপন্ড করে না। অ্যান্ড মেনটেন রিলেভেন্সি অ্যান্ড কনসিস্টেন্সি, প্রত্যেকদিন এই কাজটা করতে থাকবেন লাগাতার একটা টাইম মেনটেন্স করে। সো এই হচ্ছে আমার, যদিও আমি এই কথাগুলো একটু এক্সট্রা বললাম, তো একটা পেজ অপটিমাইজেশন করার জন্য এর থেকে বেশি কিছু আমার মনে হয় না আর বেশি কিছু প্রয়োজন আছে। সো আমি কি ফাইবার আপওয়ার্কে কাজ করেন যদি একটু দেখাতেন? না, এটা নিয়ে আমরা কথা বলতে চাই না আজকের। ফাইবার আপওয়ার্কে আমি কাজ করি, ফাইবারে অ্যাকাউন্টও আছে, তো মূলত আমি আপওয়ার্কে বেশি অ্যাক্টিভ। ওকে, আজকের ক্লাস নিয়ে কার কি কোশ্চেন আছে আপনারা একটা হ্যান্ড রাইজ করেন।
এর ভিতরে থেকে আমি একটু অ্যান্সার করি, নাহলে অনেক কিছু নিয়ে যদি কথা বলেন অ্যান্সার করা কঠিন হয়ে যাবে। এমনিতে আপনারা 200-র উপরে মানুষ আছেন এখানে। ওকে, আলোচনা শেষ। আপনারা চাইলে যেতে পারেন, যাদের বিজি আছে অথবা প্রচন্ড ঘুমাচ্ছেন অথবা মিস কল দিয়েছে অলরেডি, কথা বলার জন্য কেউ একজন আছে অন্য প্রান্তে, সময় দিতে পারেন, আমরা আমাদের মতো কথা বলি। ওকে, প্রথমে রবিউল ইসলাম ভাই বলেন। মিউট করা, একটু আনমিউট করে নেন। সাপোর্ট ক্লাসের ভিডিওগুলো কোথায় পাবো? আচ্ছা, আব্দুর রহমান স্যার যে বলে গেল ভিডিওগুলো আপনারা মেবি 2-1 দিনের মধ্যে পাবেন। আমি তো ভিডিওগুলো আব্দুর রহমান স্যারকে দিয়ে দিব আজকের ক্লাস রেকর্ড। হ্যাঁ, রবিউল ভাই বলেন। স্লাইডটা অ্যাকচুয়ালি দেওয়ার কোনো দরকার নেই তো, জেনারেল স্লাইড। স্লাইড কি করবেন? এটা কি দেওয়া সম্ভব নাকি? আমার স্লাইড নিয়ে আপনারা এরকম সেশন শুরু করবেন পরে? এটা দেখে কিন্তু বানায় নিতে পারবেন, স্লাইড কাজে লাগবে না, এখানে তো কোনো ইনফরমেশন নেই। বলেন রবিউল ভাই, আপনাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি না আমরা। অস্পষ্ট শুনতে পাচ্ছি, ক্লিয়ার শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলেন, কি বলতে চাচ্ছেন? আমি একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আমার একটা যে ফেসবুক অ্যাকাউন্ট খুলছি, মানে ডিজিটাল মার্কেটিং এ যেখানে যুক্ত হয়েছি, ওই অ্যাকাউন্টটার মধ্যে পেজ খোলা নাই আমার। আমি চাইতেছি এটা দিয়ে পেজ খুলতে চাইতেছি। এটা দিয়ে খুলতে পারবো নাকি নতুন করে খুলতে হবে বুঝিনি, মার্কেটিং এর কাজ করতে গেলে? কি আমি বুঝতে পারিনি, আপনি আবার একটু বলেন। বলতে চাচ্ছি যে 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 ফেসবুক আইডি দিয়ে কাজ শুরু করা হয়েছে, মানে ফ্রিল্যান্সিং এ যুক্ত হয়েছি, হুম। ওই আইডিতে আর কি পেজ খোলার নাই। ওই আইডি দিয়ে কি পেজ খুলতে পারবো নাকি নতুন করে পেজ খুলতে হবে অন্য আইডি দিয়ে না কাজ না না, করার জন্য? এবার একজন মানুষের একটাই প্রোফাইল থাকবে। আমি আবারও বলি, একজন হ্যাঁ, মানুষের একটা প্রোফাইল থাকবে নিজের নামে, প্রোফাইল। ওই হ্যাঁ, প্রোফাইল অনুসারে আপনার যতগুলো পেজ লাগে, যতটুকু ফেসবুক আপনাকে অ্যাকসেপ্ট করে ততগুলো পেজ ক্রিয়েট করবেন। কিন্তু প্রোফাইল একটাই থাকবে, সেটা আপনার নামে, এবং সেটা কিনা আপনার আইডেন্টিটির সাথে ম্যাচ করে, লাইক দ্যাট আপনার পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডেন্টিটি যা প্রোফাইল। আছে যেন ম্যাচ করে। আইডি ভেরিফিকেশন চাইলে যেন আপনি ভেরিফিকেশন করতে পারবেন অন ম্যান অন অ্যাকাউন্ট, আচ্ছা, নট অনলি ফেসবুক বাট অলসো টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, সব জায়গায়। নাহলে কিন্তু অ্যাকাউন্ট একটার পর একটা সাসপেন্ড হতে থাকবে আর আপনি ফ্রাস্ট্রেট হতে থাকবেন। ওকে, আচ্ছা, আচ্ছা। আরেকটা কথা যে যে ওই আইডিটাতে পেজ খোলা নাই, ওই আইডিটা দিয়ে কিভাবে পেজ খুলবো এটা আমি বুঝতেছি না। আচ্ছা আমি এমনি। দেখাচ্ছি। আচ্ছা, ফার্স্ট অফ অল, একটা পেজ ক্রিয়েট করার জন্য আমাদের প্রোফাইলে যেতে হয়, ফেসবুক প্রোফাইলে। হ্যাঁ, আমি আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে আছি, যাচ্ছি। আপনি যখন আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে আছেন, facebook.com এ যাবেন, facebook.com এখানে, অথবা আপনার এই যে ফিডে যাবেন, ফিড বলে যেটাকে আমরা। যাওয়ার পরে এই বাম ধার দিয়ে দেখবেন সি মোর আছে, সি মোর, এখান থেকে মোরে যাবেন। আপনি মোরে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে পেজ নামে একটা সেগমেন্ট আছে। তাহলে মরার পরে পেজ পাইলেন, পেজে এসে এখানে ক্রিয়েট নিউ পেজ, ব্যাস। এই যে ক্রিয়েট নিউ পেজে ক্লিক করেন, পেজের নাম এখানে দিয়ে দেন, পেজের ক্যাটাগরি এখান থেকে চুজ করেন, পেজের একটা বায়ো দেন, এবং এখান থেকে আর যা কিছু করার এখানে এই যে নিচের দিকে দেখেন ক্রিয়েট পেজ চলে আসবে, এই যে এখানে এই যে ক্রিয়েট পেজ, এই বাটনটা তখন নীল হয়ে যাবে, এখানে ক্লিক করবেন, আপনার পেজ ক্রিয়েট হয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? হ্যালো, ও সাইন আলম ভাই এখানেও? আরে ঘুম নেই ভাই আপনার? হ্যাঁ হ্যাঁ জি স্যার। রবিউল ভাই, আপনি নক দিয়েন, ফ্রি টাইমে আমি আপনাকে রেসপন্ড করব, ঠিক আছে? স্যার নক আমরা আসলে কোনখানে এই দিতে জায়গায় কি হবে? না আসা পারি স্যার বলেন? রবিউল ভাই বলেন, বুঝতে পারিনি। যে বলছিলাম যে নক দিতে বলছে, নক কোনখানে যাই দিতে হবে, কিভাবে নক দিব? আরে আমার ফেসবুক স্যার ফেসবুক আইডিতে নক দিবেন, নক দিয়েন। আচ্ছা, আজকের ক্লাসে ফেসবুকে শেষে, ঢুকে নক দিতে হবে না? হ্যাঁ মেসেঞ্জারে নক আচ্ছা, দিবেন, ঠিক আছে। মেসেঞ্জারে। আজকের ক্লাসের পরে দিয়েন, এখন আচ্ছা, শাইন আলম ভাই বলেন। আচ্ছা স্যার, একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিক কি পেজ ক্রিয়েট করা যায়? হ্যাঁ যায়, কিন্তু একটা এলিজিবিলিটি দেয় ওরা, দেখবেন কিছু কিছু প্রোফাইলে রেস্ট্রিকশন দেয়। রেস্ট্রিকশন দিলে তখন আর কিছু করা থাকে না, ঠিক আছে? ওইটা একটা প্রবলেম, কারণ অনেক স্প্যামিং করলে, কারণ আমাদের ফেসবুক পেজ যদি ভেরিফাই না থাকে তখন ওরা ইয়ে করে ওদের ক্রাইটেরিয়া অনুযায়ী।
ঠিক আছে, আপাতত করতে পারবেন কিন্তু ইচ্ছা মতো করেন না উড়াধুরা বললে না। কিন্তু দেখবেন এক সময় কোনো একটা ক্লায়েন্ট বললো যে আমাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দেন, এখন ক্লায়েন্ট নিজে ক্রিয়েট করতে পারবে না, আপনার প্রোফাইলে ক্রিয়েট করে তাকে কিন্তু রোল চেঞ্জ করে দিতে হবে, সেক্ষেত্রে দেখবেন ওই ক্লায়েন্টের প্রজেক্টটা আপনি করতে পারতেছেন না। তাহলে তারা বোঝা যাচ্ছে স্যার, হয়তো মানে যদি ফেসবুক থেকে দেয় তাহলে করা যাবে, একাধিক করা যাবে। রাইট, আর লিমিট করে দেয়, একটা সময় পরে লিমিটেড করে দেয়। আমরা যদি, কারণ বারবার দেখবেন একজন ব্যক্তি, এখানে অনেকেই দেখবেন একটা প্রোফাইলের আন্ডারে 5টা পেজ আন্দাজে বানায় রাখছে, হ্যাঁ, হয়তো প্র্যাকটিসের জন্য করছে অথবা খুশি হয়েছে একটা করছে, সেগুলো নিয়ে কাজ করে না। এরকম করলে কিন্তু সেটা অন কাইন্ড অফ স্প্যামিং এর দিকে যায়। এরকম করলে ফেসবুক তখন এলিজিবল করে দেয়। আচ্ছা স্যার, যদি আপনি বলতেছেন যেটা যদি ধরেন একটার বেশি ক্রিয়েট করা না যায়, তাহলে আমার যেটা খোলা আছে ওটা কি আমি নামটা চেঞ্জ করতে পারবো? ফেসবুক প্রোফাইলের পেজের নাম চেঞ্জ করা যাবে, এই ওটা মনে হয় করা, আবার অনেকেই করা যায় না। আচ্ছা ওই যে আমি যেখানে যে দেখালাম না, স্যার, কোথায়, দুইটা হয়ে গেল। হ্যাঁ স্যার। ওখানে যে চেষ্টা করেন দেখেন করা যায় কিনা। ওকে, তারপরে আর কে? ও স্যার, আরেকটা কথা হলো স্যার, আরেকটা হলো স্যার, ওই যে ফেসবুক, একজনের ফেসবুক মানে ফেসবুক আইডি থেকে, যেমন আপনারই ফেসবুক আইডি থেকে স্যার আপনার পেজে কি যাওয়া যাবে? আপনার যা বুঝলাম আর কি স্যার। স্যার মানে আপনার ফেসবুক আইডি থেকে, ধরেন আপনার সাথে আমার ফেসবুক আইডিতে অ্যাড আছে, এখন কি আমি ইচ্ছা করলে আপনার পেজে যেতে পারবো? যেমন একটু আগে আমি চেষ্টা করছি, আপনি যেন পেজটা দেখাইছেন না স্যার, আমি ফোন দিয়ে চেষ্টা করছি কিন্তু পারি না আমি স্যার। কেন পারবেন না? এটা কোনো কথা হলো? স্যার পেজ একটা জিনিস, প্রোফাইল একটা জিনিস। আইডি থেকে আপনার ফেসবুক আইডি থেকে পেজে যাওয়া যাবে কিনা? কেন যাইতে পারবেন না? ফেসবুক আইডি থেকে প্রোফাইলে যাইতে পারবেন না কেন? এই যে আমি দেখেন আমার ফেসবুক আইডিতে আছে, পেজে, পেজের মধ্যে স্যার, ফেসবুক আইডি থেকে পেজে। আমি বলি আপনাকে, মনে করেন আমি দারাজ লিখে সার্চ করলাম, এই দারাজ তো একটা ফেসবুক পেজ, এটা তো একটা ফেসবুক পেজ, আমি তো পেজের মধ্যে গেছি, এই যে দারাজের পেজটা আমি দেখতে পাচ্ছি, কেন স্যার দেখতে পাচ্ছি? আমি বলছি আপনার আইডি থেকে কি আপনার পেজে যেতে পারবো? মানে আমি কিছু বুঝতেছি না, এই প্রশ্নের কি মানে? এই আইডি স্যার থেকে যেমন আমি, হ্যাঁ স্যার আপনার আইডি থেকে দেখেন স্যার। সজীব রয়ের এই যে পেজ, এই যেমন এই পেজটা আমি দেখতে পাচ্ছি, এই যে আমি আমার পেজের মধ্যে আমার আইডি প্রোফাইল থেকে আমি আমার পেজ দেখতেছি, এই যে এইটা আমার প্রোফাইল পিকচারটা দেখেন, এটা কিন্তু আমার ফেসবুক প্রোফাইল আইডি যেটা বলতেছেন আপনি, এটা কিন্তু আমার ফেসবুক পেজ। ক্লিয়ার ব্যাপারটা? স্যার আমি বলছি আমি কি অন্য জনেরটা দেখতে পারবো ফেসবুক আইডি থেকে তার পেজে কি যেতে পারবো সেটা বলছি স্যার, ওটা আমি বুঝাইতে পারতেছি না স্যার আপনার। বন্দুক থাকলে এটা গুলি করেন। আমি কি বললাম? আমি আমার ফেসবুকে প্রোফাইলে আছি, রাইট? আমি আমার ফেসবুকে প্রোফাইলে আছি। আপনি আপনার কোশ্চেন হচ্ছে আমি অন্য কারোর পেজে যাইতে পারবো কিনা? যাইতে পারবো। জি স্যার, জি স্যার, জি স্যার, যেমন আমি আপনারটা যেতে পারবো বা আপনি আমারটা যেতে পারবেন কিনা সেটাই। কেন পারবো না ভাই? কেন পারবো না? যাচ্ছি তো আমি। আপনার পেজের নাম কি? আপনার পেজের নাম আছে? কোনো পেজ আছে? জি স্যার, পেজ আছে, ডিএক্সএন স্টোর। কি? ডিএক্সএন স্টোর। না, আপনার এই মার্কেটিং করা যাবে না। আপনি পাকা লোক মনে হচ্ছে। আপনি চাচ্ছেন আপনার পেজটা এখানে আমি লিখে সার্চ দেই, সবাই দেখুক, সবাই আপনার পেজে যাক, সবাই লাইক করুক, ফলোয়ার করুক। বাহ, একদম গ্রেট মার্কেটার। দেখা যাবে, কিন্তু আমি এটাকে সার্চ করে দেখাবো না। ওকে, এইসব। আচ্ছা। আরে ভাই, এ তো রাসেল ভাইপারের সাথে বিয়ে দিয়ে দেওয়া উচিত। নামটাই রাসেল, না রাসেল না, সরি, কি নাম জানি কই। আচ্ছা, আচ্ছা বলেন, তারপরে হচ্ছে আস্তান আলী ভাই, বলেন। আস্তান আলী ভাই, হ্যালো, একটু কুইকলি বলেন, অনেকেই হাত উঁচু করে বসে আছে দেখেন। হ্যাঁ, আনমিউট করে নেন। আস্তান আলী ভাই, এস এম, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। আমার প্রায় 2 বছর হলো একটা পেজ ক্রিয়েট করা আছে, হ্যাঁ। তো এই পেজে আমি নতুন করে আমার বিজনেস নেমটা দিয়ে পেজ অটোমাইজেশন করে কাজ করতে পারবো কিনা? হ্যাঁ, পারবেন, পারবো। পারবেন, পারবেন। এমন না যে পেজই ক্রিয়েট করতে হবে, যদি সেটা অপটিমাইজ করে আপনি করতে পারেন তাহলে
করে দেন যাদের, জি জি। যদি যত এরকম পুরো- অনেক পুরনো পেজ থাকলে তার একটা ভ্যালুয়েশন অবশ্যই থাকে, ঠিক আছে? জি জি, এই কিন্তু কারণে কারণ ওটা করতে এরকম থাকে, অনেকেই তো আপনারা মার্কেটার, এমন যদি হয়ে থাকে 2 বছর আগে একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন, এখন সেই অ্যাকাউন্টটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, তখন তার না করাটাই ঠিক আছে। কারণ 2 বছর ধরে আপনি কোনো কাজই পান না, এখন এসে ক্লায়েন্ট কিন্তু client ভাববে এই লোক 2 বছর ধরে কাজ পায় না কেন। ক্লায়েন্ট কিন্তু তখন ওরকম চিন্তা করবে নিশ্চয়ই, মানে ব্যাপারটা এরকম। একটা এক্সাম্পল দেই ফাইবারের ক্লাসে, ওই যে অনেকেই বিশেষ করে বাংলাদেশের আমরা ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে যেয়ে কিন্তু 35-36 বছর ছেলেদের বয়স হয়ে যায়, তাই না? 40 বছর হয়ে যায়। তখন দেখবেন ছেলে ভালো চাকরি করে, সবকিছু করে, গাড়ি বাড়ি সবকিছু আছে, কিন্তু মেয়েরা একটা কোশ্চেন করে, আচ্ছা 40 বছর ছেলের বয়স, এতদিন বিয়ে হয়নি কেন? নিশ্চয়ই কোনো দোষ আছে। তো ক্লায়েন্ট কিন্তু এরকম চিন্তা করবে আপনার সাথে এসে, যে কি ব্যাপার 2 বছর ধরে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বসে আছে, এখনো কাজ পায়নি কেন, নিশ্চয়ই এ ভালো কাজ পারে না। তখন কিন্তু আপনার কাজ দিবে না। এই জন্য যারা 2 বছর 3 বছর আগে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এখন ওই প্রোফাইল নিয়ে নতুন করে কাজ করতে চাচ্ছেন, তাদেরকে একটু অন্যভাবে চিন্তা করা উচিত। ওকে, আচ্ছা আর কোনো কোশ্চেন আছে কিনা? আবার একটু পেজে কিভাবে ফলোয়ার বাড়াবো, পেজে কিভাবে ফলোয়ার বাড়াবেন, এখানে লিঙ্ক দিয়ে দেন, ফলো দিয়ে দিই। আচ্ছা এটা নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়া নিজেই ক্লাস নিই। আচ্ছা আসসালাম আলী ভাই, আপনার কোনো কথা আছে? অনেক নয়েজ হচ্ছে, মিউট করে দিলাম। ওকে, তারপরে হচ্ছে অর্জুন দাস, হ্যাঁ প্লিজ বলেন। নমস্কার স্যার। স্যার আমি অনেক আগে একটা আমার নিজের নামে পেজ খুলছিলাম, তো সেই পেজটাতে আমি মাঝে মাঝে মানে পিকচার আপলোড করছিলাম বা ভিডিও আপলোড করছিলাম। পরে অনেকদিন থেকে আপলোড না করার কারণে এখন আমি যদি ওই পেজটাতে গিয়ে অ্যাড সেন্টারে যাই তাহলে আমার ওখানে কাজ করা যাচ্ছে না, ওখানে লেখা দেখাচ্ছে ডিসেবল। এখন কি স্যার আমি ওই পেজটা? ফেসবুক পেজ, জি স্যার। আচ্ছা ডিজেবল হলে তো আর সেটা নিয়ে কাজ করা উচিত হবে না। যদি আপনি সেটা আবার এনাবল করতে পারেন, ওদের কাছে আইডি ভেরিফিকেশন তখন করার কোনো সুযোগ আছে কিনা, দিচ্ছে কিনা, না স্যার, কোনো সুযোগ নেই। তাহলে ওটা বাদ দিয়ে আপনি নতুন করে কাজ স্টার্ট করেন। তাহলে স্যার আমি কি ওই ওই ফেসবুক প্রোফাইল দিয়ে কি নতুন করে পেজ খুলতে পারবো, নাকি নতুন প্রোফাইল খুলে নতুন পেজ খুলতে হবে? প্রোফাইল ডিজেবল করছে, না স্যার, আমার পেজটা ডিসেবল করছে। হ্যাঁ নতুন করতে পারবেন, ওই প্রোফাইলে কোনো সমস্যা নেই, তবে প্রোফাইলটা সবাই একটু ভেরিফাই করে নেবে। আমি একটু দেখাই স্ক্রিন শেয়ার করে, সবাই একটু এদিকে নজর দেন। আমাদের সবার ফেসবুক প্রোফাইলটা একটা কমন লিংকে যাবেন, এই যে facebook.com.id/id/up, facebook.com/id/up, এই ইউআরএল সবাই যাবেন। আমি এখানে লিংকটা দিয়ে দিই, একটু মনোযোগ দিয়ে দেখেন। মিটিং গ্রুপ চ্যাট এটা নাকি, এখানে যাওয়ার পরে অধিকাংশ মানুষের দেখবেন এইখানে ইয়েলো মার্ক করা আছে এবং এখানে লেখা আছে অন ইস্যু অথবা টু ইস্যু, ঠিক আছে? ওই ইস্যুগুলো দেখে ইস্যুগুলো সব সলভ করার চেষ্টা করবেন। তো ম্যাক্সিমাম মানুষের একটা ইস্যু থাকবে, সেটা হচ্ছে আপনার আইডেন্টিটি ইস্যু। তো এইটা করার আগে আপনার এনআইডি তে যে নামটা দেওয়া আছে হুবহু আপনার ফেসবুক প্রোফাইলে সেই নামটা দিবেন। একটা প্রোফাইল পিকচার দিবেন যেটা কিনা আপনার ফেস ডিসপ্লে করা থাকবে, স্রেফ ফেসটা। একটা বার্থডে যেটা কিনা আপনার এনআইডি তে যে বার্থডেটা দেওয়া আছে সেটা হুবহু দিবেন, ঠিক আছে? চুরি করা বার্থডে আর দিবেন না। হ্যাঁ, অথবা আমাদের সবারই বার্থডে নিয়ে একটু কনফিউশন থাকে, কারণ এনআইডি তে একরকম থাকে আর রিয়েল বার্থডেটা একরকম থাকে। তো এইগুলো ম্যানেজ করার পরে আপনি আপনার এই যে পার্সোনাল আইডি এখানে সাবমিট করবেন। সাবমিট করলে ওরা কিছুদিন টাইম নিবে, টাইম নেওয়ার পরে আপনার আইডিটা ওরা দেখবে, যদি সব ঠিক থাকে এই আইডেন্টিটি গুলো আপনার আইডেন্টিটির সাথে আপনার অ্যাকাউন্টে এরকম ভেরিফাই করে দিবে। এটা হচ্ছে আইডেন্টি ভেরিফাই। এরকম করলে ফিউচারে প্রবলেম না হওয়ার সম্ভাবনা বেশি আর কি। যদিও এটা একটা ফ্রি প্ল্যাটফর্ম, ফেসবুক যখন তখন আপনাকে পানিশ করতে পারে, আপনার আইডি উড়াই দিতে পারে, আমাদের কিছু করার থাকবে না, তবুও অন্তত সেফ জোনে থাকা যায় এটা থেকে। প্রোফাইল যে পিকচারটা আইডি যেটা সাবমিট করবেন অলওয়েজ এরকম ভাবে ধরবেন আপনার এনআইডিটা, যদি স্মার্ট কার্ড হয় বেটার, আর কারোর যদি পাসপোর্ট থাকে শুধু পাসপোর্টটা সাবমিট করবেন, এনআইডি সাবমিট করার দরকার নেই। পাসপোর্ট না থাকলে তো এনআইডি ছাড়া উপায় নেই। এনআইডি কার্ডটা এই 2 আঙুল দিয়ে এইভাবে ধরবেন, খুব ক্লোজ একটা শট নেবেন আপনি এখান থেকে, যেন আপনার নামটা, আপনার এনআইডির ছবিটা এবং বার্থ ডেটটা স্পষ্ট বোঝা যায়, এবং আপনার আঙুলটা অ্যাটলিস্ট ভিজিবল হয় ওই ছবির মধ্যে। এটা দেখলে ফেসবুক বুঝতে পারে যে আপনি আসলে একজন মানুষ, আপনার অ্যাভেলেবিলিটি আছে, এক্সিস্টেন্সে আছে।
কিন্তু আমরা ম্যাক্সিমাম যে কাজটা করি একদম সারফেসের উপরে রেখে ছবি তুলি, এমন ভাবে ক্রপ করি দেখে যেটা মনে হয় কম্পিউটার থেকে একটা নকল আইডেন্টিফাই ক্রিয়েট করা, ওটা সেটা সাবমিট করে না। আর প্রথম ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশের স্মার্ট কার্ডটাও রিসেন্টলি হয়েছে, আগে সব ওই যে পলি ব্যাগের উপরে ইয়া করা ছিল, মানে কাগজের উপরে সেটা পলি দিয়ে একটা লেমিনেটিং করা ছিল। সো ওইটা ওরা মনে করে সহজেই বুঝে নেয়, কোনো দেশে আসলে এরকম সিস্টেম নেই বাংলাদেশে ছাড়া, ওরা ধরে নেয় যে ওটা ফেক আইডেন্টিটি। তো এই জায়গাটা সবাই একটু ক্লিয়ার থাকার চেষ্টা করবেন, ওকে? সবাই প্রোফাইলটা আজই করবেন এটা। আর যাদের ওই যে ভাঙা হৃদয়, পোড়া মন এইসব প্রোফাইল নাম আছে, এইগুলো চেঞ্জ করে ফেলেন, নাহলে কিন্তু ফেসবুক আপনার ভাঙা হৃদয়ে আহ, লাগাই দিবে মলম। ঠিক আছে, সাগর আলী ভাই বলেন। সাগর ভাই, হ্যাঁ, শুনতে পাচ্ছি না সাগর ভাই। আচ্ছা, এটা কে? নয়ন ভাই। স্যার এখানে যে রেকর্ড কে এটা? NKS ফ্রিল্যান্সিং জোন, ওকে, লাইক করে দিলাম। আচ্ছা, সাগর ভাই শুনতে পাচ্ছি না, সরি, আমরা সামনে আগাই। হ্যাঁ, নাবিল ভাই প্লিজ বলেন। স্যার আমার কিছু প্রশ্ন ছিল। বলেন। আহ, আপনি যে পেজ খোলার বিষয়ে বললেন, এই একটা হচ্ছে পার্সোনাল আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। তো আমি যদি পার্সোনাল কোনো পেজ খুলি তাহলে কি বিজনেস সুইটে কি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, ফেসবুক বিজনেস সুইটে? কেন বিজনেস সুইটে অ্যাকাউন্ট ক্রিয়েট না করার? না, আমি এই বিষয়টা জানি না, এই জন্য বললাম আর কি। বিজনেস ম্যানেজারে অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করি, সেটা হচ্ছে আমাদের, আচ্ছা জাস্ট 1 মিনিট, অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমরা অ্যাড রান করার জন্য। সো সেটা তো করা লাগবে, ওটা আলাদা কাজ। আর বিজনেস ম্যানেজার, বিজনেস অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতেছি, বিজনেস পেজ ক্রিয়েট করতেছি আমরা, আমাদের উদ্দেশ্য কোনো একটা বিজনেস ডিসপ্লে করার জন্য, কোনো একটা বিজনেস সোশ্যাল মিডিয়া থ্রুতে প্রমোট করার জন্য, দ্যাটস ইট। ও, আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে কিছুক্ষণ আগে যে বললেন এই যে আইডি ভেরিফিকেশন, তো আমার তো বয়স 18-র নিচে, আর 1 বছর বা 1.5 বছরের মতো বাকি আর কি 18 বছর হতে। তো আমি এখনো তো আইডি কার্ড পাইনি, তখন আইডি কনফার্মেশন করব কিভাবে? এটার জন্য আবার যদি ভোগান্তি পোহাইতে হয়। ফার্স্ট অফ অল আপনি আন্ডার 18, আপনি এর মধ্যে কি করতেছেন? এতগুলো বয়স্ক বুড়ো মানুষ। না না, মানে বললাম আর কি, মানে পরবর্তীতে কি করব? আপনার তো ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার এলিজিবিলিটি নেই, যারা 18 বছর নিচে। না না না, আমার 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 18+ হয়েছে, মানে এমনি আমার বয়সে, মানে আমার সার্টিফিকেট বা ইয়াতে। এটা কেউ বিশ্বাস করবে? আপনি যদি সিরিয়াস? রাষ্ট্রপতি ভবনে যে বলেন যে আমি সাকিব খান, বিশ্বাস করবে? না, অবভিয়াসলি না। দেখাতে পারেন, আপনার আইডি দেখাতে পারেন, আপনি ন্যাশনাল আইডি দেখাতে পারেন, পাসপোর্ট দেখাতে পারেন যে আপনার ছবি আছে, সেখানে পাশে লেখা আছে সাকিব খান, তখন বিশ্বাস করতে পারেন। সো এরা তো ডকুমেন্ট ছাড়া কিছু বুঝে না। সো এই ধরনের যাদের আন্ডার 18 আছে, এখনো ডকুমেন্ট রেডি করতে পারেননি, তাদের তো একটাই কথা যে একটু সাইলেন্টলি কাজ করেন এখন, অথবা চেষ্টা করতে পারেন যে 1 বছর 2 বছর ফাদার মাদার সিস্টার কারোর আইডেন্টিটি দিয়ে কাজ শুরু করবেন, নিজেকে একটু পরিপক্ক করে একদম ফাইনালি মার্কেটে যেয়ে নিজেকে লঞ্চ করবেন, সেটা বেটার। কিন্তু অ্যাকচুয়ালি এটা সত্যি, কোনো মার্কেট, ইউ আর এ জাস্ট চাইল্ড, আপনি যদি কাজ করতে চান সেটা হবে শিশু শ্রম। তো শিশু শ্রমের জন্য আপনার ফাদার মাদার জেলেও যাইতে পারে, মানে আপনি একজন ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করবেন মানে আপনি শিশু শ্রম করতেছেন, ঠিক আছে? তো আপনি এলিজিবল না এখন, কিছু করার, আমাদের দুর্ভাগ্য। হ্যাঁ, বাংলাদেশে তবুও অ্যাকাউন্ট সাস্টেইন হয়, দেশের বাইরে দেখবেন যারা আন্ডার 18 তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেও টিকায় রাখতে পারে না, এরকমও প্রবলেম হয়। ওকে, ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আবু আবু তাহলা ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে, আমার অলরেডি একটা ফেসবুক পেজ আছে, অপটিমাইজ সবই কিছু করা, আপনি আজকে যা যা দেখাইছেন সবই করে নিছি, কিন্তু এখন আমি চাচ্ছি যে লোকাল মার্কেট প্লেসে কাজ করতে। এখন লোকাল মার্কেট প্লেসে কাজ করতে হলে কি আমার ক্লায়েন্ট কেমনে হান্টিং করব, এটাই। দেখেন, আমি ফার্স্ট অফ একটা কথা বলি, ফেসবুক পেজ দিয়ে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে ক্লায়েন্ট হান্টিং করা
বেশ কঠিন, শুধু কঠিন না, বেশ কঠিন। ফেসবুক পেজটাকে আপনি শুধুমাত্র নিজেকে ডিসপ্লে করার একটা মিডিয়া হিসাবে দাঁড় করান, যে আপনি একজন ডাক্তার, আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি যে আপনার নাপিত, শুধু এইটাকে ডিসপ্লে করার জন্য, আপনার বিভিন্ন পোর্টফোলিও শেয়ার করার জন্য স্রেফ এটাই ইউজ করেন। কিন্তু ফেসবুক পেজ দিয়ে আপনি কাস্টমার পাবেন, ক্লায়েন্ট পাবেন, এটা অনেক কঠিন ব্যাপার। এটা আমার কাছে খুব শক্ত কথা মনে হয়। ঠিক আছে, আমার কাছে যদিও কিছু কিছু ওয়ে আছে, যেমন বিভিন্ন গ্রুপ থেকে ক্লায়েন্ট ম্যানেজ করা যায়, সেটা অন্য ব্যাপার। কিন্তু সরাসরি ফেসবুক পেজ দিয়ে একটাই কাজ করা যাবে, সেটা হচ্ছে আপনাকে প্রমোট করতে হবে। অর্গানিক ভাবে করা কঠিন ব্যাপার। প্রমোট মানে অ্যাড রান করতে হবে। ঠিক আছে, ফেসবুক পেজে আপনি নিয়মিত অ্যাক্টিভিটি রাখেন, তারপরে ধুম করে একটা অ্যাড রান করে দেন যে আমি লিড জেনারেশন সার্ভিস দিচ্ছি, লিড জেনারেশন সার্ভিস নিতে পারেন, এসইও সার্ভিস নিতে পারেন, এই প্রাইসিং, এটা ওটা অ্যাড রান করতে পারেন। এই ছাড়া আমার কাছে অর্গানিক ভাবে ফেসবুক পেজ খুলে আমরা বসে থাকবো আর সেখানে আমাদের জুড়ি জুড়ি কাজ আসবে, এটা আসলে হয় না। ঠিক আছে, ওটা হতে গেলে খুব সেটা লিঙ্কডইনে হয়, ফেসবুকে হয় না। লিঙ্কডইনে হয়, ফেসবুকে মানে চিন্তাই করা যায় না, আমার কাছে এরকম মনে হয় আর কি। ক্লিয়ার ব্যাপারটা? তবে এটা আপনার একটা ব্র্যান্ড আইডেন্টিটি হিসাবে অবশ্যই ফেসবুক পেজ রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তুহিন ভাই প্লিজ বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুহিন ভাই জি। কোথায় বাড়ি? জি ভাই, হ্যাঁ, হ্যালো। তুহিন ভাই সাউন্ড একটু কম শুনতে পাচ্ছি। মানে মনে হচ্ছে তামিল মুভি দেখতেছি আমি। আপনারা কি কেউ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এক একজন এক এক রকম দেখে। অন্য ক্লাসে গেছিলাম স্যার, ওইখানে বলতেছে যে অনেকটাই সালাউদ্দিন লাবলুর মতো। তো যার যা কমেন্ট করার কোনো সমস্যা নাই। তো আমার প্রশ্ন হচ্ছে, আমার একটা পেজ আছে, এটাতে প্রায় 7K সামথিং ফলোয়ার আছে। আমি আমার অফিসিয়াল কাজের জন্য অনেকদিন, হয়তোবা 6 মাসের মতো আমি তাদের যে ড্যাশবোর্ডের নিয়ম অনুযায়ী আমি ফলো করতে পারি নাই। ঠিক আছে, এখন 6 মাস পর থেকে আবার আমি 2-3 দিন হয়েছে কন্টিনিউ করছি, কিন্তু আমার যে মানে লাইক কমেন্টস গুলো ছিল, এগুলো অনেকটাই ডাউন হয়ে গেছে। এটা ইমপ্রুভ করা যায় কি করে? আচ্ছা, এটা ইমপ্রুভ করা যায়, আপনাকে কন্টিনিউয়াসলি অন্তত 1 মাস 2 মাস কাজ করে যেতে হবে। আবার আপনার ওই যে কথাটা বললাম, আমাদের স্লাইডে কিন্তু ছিল আমাদের, যে আমাদেরকে একদম কি করতে হবে, রেগুলার এটা ম্যানেজ করতে হবে, যেটাকে আমি এখানে বলছিলাম রিলেভেন্সি এবং কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি যদি মেনটেন করতে না পারেন, অবশ্যই আপনার মানে দেখেন, আমরা যে প্ল্যাটফর্মের জন্যই কাজ করি না কেন, সেই প্ল্যাটফর্ম সেটা ফেসবুক হতে পারে, টুইটার হতে পারে, লিঙ্কডইন হতে পারে, এদের উদ্দেশ্য কি? এদের একটা প্ল্যাটফর্মে দুইটা পার্টি কাজ করি, এক হচ্ছে কনজিউমার, এক হচ্ছে ক্রিয়েটর অথবা বিজনেস এবং কনজিউমার। আমরা মনে করেন বিজনেসম্যান, আমরা একটা বিজনেস প্রপোজাল দিচ্ছি, ওখানে কনজিউমার আছে, ইউজার আছে। আসলে কনজিউমার বলা যাবে না, ইউজার অ্যান্ড ক্রিয়েটর, রাইট? ইউজার অ্যান্ড ক্রিয়েটর। তো আমি হচ্ছে ক্রিয়েটর, আমি কন্টেন্ট ক্রিয়েট করতেছি, কন্টেন্ট প্রডিউস করতেছি, করে করে আমার সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি। এক শ্রেণীর মানুষ যারা ইউজার, সেগুলো ইউজ করতেছে, দেখতেছে। এখন আপনি হুট করে কন্টেন্ট ক্রিয়েট করা বন্ধ করে দিলেন, এখন ফেসবুক দেখলো যে আপনার এক্সিস্টেন্সি কমে যাচ্ছে, অথবা যে সোশ্যাল মিডিয়ায় থাক, ফেসবুক কি তার ইউজারকে, যারা ফেসবুক ইউজ করে, তার ইউজারকে একটা ব্যাড এক্সপিরিয়েন্স দিবে কখনো? সে তো অবশ্যই চাইবে এরকম একটা জীবন্ত মানুষের কাছে, জীবন্ত কন্টেন্ট ক্রিয়েটর যেন তার সামনে দেয়। এই জন্য অটোমেটিক ভাবে যদি আপনার কনসিস্টেন্সি না থাকে, সেই পেজগুলো অটোমেটিক ভাবে ডাউন হয়ে যাবে। এটা সব প্ল্যাটফর্মে, আপনি যে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন না কেন। তো এখান থেকে বেরিয়ে আসার একটাই উপায়, যে আপনাকে এখন একটু কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করেন, তাহলে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এখন এটা কতদিনে পারবেন, কি কাজ করা লাগবে, এটা আসলে ইনশিওর করে বলা যায় না। সব থেকে দুর্ভাগ্যজনক হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়াগুলো ফ্রি ইউজ করি, এই জন্য এর কোনো প্রেডিকশন হয় না। ঠিক আছে, ফ্রি ইউজ করি, এগুলো এর জন্য কোনো প্রেডিকশন হয় না। আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা লাগাতার কাজ করে যেতে পারি। এখন কাজ করে গেলে বিভিন্ন বিভিন্ন স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করলে সফলতার সম্ভাবনা অনেক কিছু থাকে। তো আপনার জন্য সাজেশন এটাই যে একটানা কাজ করে যান। ওকে, থ্যাংক ইউ। তোহা ভাই, এমডি তোহা। আচ্ছা, এখানে মেসেজ দিচ্ছেন অনেকেই, আমার পেজ এটা আবার কাজ করা কি ঠিক হবে?
আচ্ছা, মেসেজ গুলো একটু পরে দেখি, আগে এখানে ভাই, তোহা ভাই বলেন। স্যার আমার হচ্ছে ফেসবুক আইডির আন্ডারে দুটা পেজ আছে, তো সমস্যা হবে কোনো, যে কোনো একটা মনিটাইজেশন করলে? না না না, কোনো সমস্যা নেই, আমারই তো 8-9টা পেজ আছে, কোনো সমস্যা নেই। এটাই স্যার। আর আপনার কতদিন হচ্ছে স্যার এই সেক্টরে আসা? কতদিন মনে হচ্ছে? অনেক বছরই তো মনে হচ্ছে আপনার অভিজ্ঞতা অনুযায়ী। না, আমি অ্যাকচুয়ালি কোর সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি না, আমি কোর এসইও প্র্যাকটিস করি। তো অনেক দিন হচ্ছে, এটা সত্যি। তা বলা যাবে না স্যার? হ্যাঁ। বলা যাবে না কত বছর? ও, কত বছর? আমার অ্যাকচুয়ালি জার্নি শুরু 2016 সাল থেকে। 2016 সাল তখন লার্নিং পর্বে, হয়তো ধরতে পারেন 16 সাল থেকে 17 সাল থেকে মার্কেটে অ্যাক্টিভলি কাজ করি। তবে আমার প্র্যাকটিস 100% এসইও নিয়ে, এই যে সোশ্যাল মিডিয়া নিয়ে যত কথা বলছি, এটা অভিজ্ঞতা থেকেই বলি আপনাদেরকে, জাস্ট কাজ করতে করতে এগুলো অর্জন করছি। সোশ্যাল মিডিয়া টিডিয়া নিয়ে অত কোর্স মোর্স কোথাও করিনি, ডিজিটাল মার্কেটিং এর কয়েকটা কোর্স করছি, সেখানে সোশ্যাল মিডিয়া নিয়ে টুকটাক জানি, কিন্তু প্র্যাকটিসটা খুবই কম, মানে ক্লায়েন্টকে সার্ভিস দিই না বলে। ওকে, তবে কাজ পারি, হ্যাঁ। এই যে ক্যাম্পেইন করা। আচ্ছা, কি শাকিল আহমেদ ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেন হচ্ছে, আমার অলরেডি দুইটা পেজ খোলা আছে আগে থেকে, এক একটা এক এক রিলেটেড। তো আমি এখন যদি মানে ওগুলা যে তো প্রথমেই কোশ্চেনের প্রথমে যে শাহিন আলম ভাই বলছিল যে নাম চেঞ্জ করার কথা, আপনি বললেন যে কিছু 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 ইয়েতে পেজে নাম চেঞ্জ হয়, কিছু কিছু হয় না। তো এখন যদি ওগুলা যদি নাম চেঞ্জ না করতে পারি, আবার নতুন করে অপটিমাইজ না করতে পারি, যদি পেজ খুলি, এগুলা কি কোনো সমস্যা হবে? নতুন করে খুললে আপনাকে জিরো থেকে শুরু করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আর যদি মনে করেন আপনার একটা পুরানো পেজ আছে, সেটা দিয়ে একটু কাটাছাটা করে শুরু করতে পারবেন, তো বেটার। অলরেডি সেখানে একটা স্ট্যান্ড ক্রিয়েট করা আছে, আপনার 200-500 ফলোয়ার আছে, সেটা একটু সহজ হয়ে যায়। নতুন পেজ ক্রিয়েট মানে একদম জিরো লেভেল থেকে শুরু করা, অবশ্যই করতে পারবেন, কেউ আটকাতে পারবে না। স্যার ওখানে তো কোনো সমস্যা হবে না ওই ওগুলা পেজের? হ্যাঁ, তবে নতুন চিন্তা করলে নতুন করে শুরু করা উচিত, ক্যাটাগরি চেঞ্জ করা উচিত না। মনে করেন আপনি আগে একটা ফেসবুক পেজ ছিল, সেখানে ফুড নিয়ে আপনি লেখালেখি করতেন, সাপোজ ফুড নিয়ে। এখন চিন্তা হলো যে আপনি ফ্যাশন নিয়ে কথা বলবেন, তো আপনি ফুডের পেজটাকে ক্যাটাগরি চেঞ্জ করলেন, এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, আপনাকে অবশ্যই তখন নতুন একটা পেজ ক্রিয়েট করা উচিত। জি স্যার, ধন্যবাদ। ওকে, ইমরান ভাই। ইমরান ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্ন হচ্ছে, আমরা যারা নতুন ডিজিটাল মার্কেটিং এ, আমাদের তো পেজ ম্যাক্সিমাম মানুষেরই থাকে। এখন আমাদের তো মনে করেন যে ওইভাবে কোনো বায়োডাটা দেওয়ার মতো ইয়া নাই, যে আপনাদের যেরকম ওই যে এসইও বা অন্য কোনো ইয়া আছে, আমাদের তো নাই। এখন আমরা কি দিতে পারি সেক্ষেত্রে? বুঝতে পারিনি, আবার একটু বলেন তো। পেজ নতুন। আমরা যারা, আমি হেডফোনটা খুলি, বলছিলাম আমরা যারা নতুন ডিজিটাল মার্কেটিং এ মানে কোর্স শুরু করছি, আমাদের তো ওইভাবে কোনো বায়োডাটা দেওয়ার মতো কিছু নাই। মানে আপনারা যেরকম সিইও বা অন্যান্য কোনো পর্যায়ের ইয়া দেন, মানে আমরা কি দিতে পারি সেক্ষেত্রে? ওকে, আপনারা যেটা দিবেন, কারণ আমরা মার্কেটার, তাই না? আমরা মার্কেটার আজকে একটু মিথ্যে বলা, প্রোডাক্ট সেল করা, সার্ভিস সেল করা, বাজারের সব থেকে সেরা ডিম এটাই। আমরা তো এখনো কোনো সার্ভিস সেল করি না বা প্রোডাক্ট সেল করি না, সেক্ষেত্রে আমরা কি দিতে পারি? পুরা বাজার ঘুরে এরকম ডিম কোথাও পাবেন না, আমাদের একমাত্র মুরগি। একটা ডিমের ভিতরে 2টা ডিমের কুসুম পাবেন, এটা পাবেন সেটা পাবেন, এরকম। কিন্তু তো আমাদের একটা কাজ করতে হবে, সবাই মিথ্যা হলেও সব প্রোফাইলে লিখবেন যে 2 অথবা 3 ইয়ার্স এই ইন্ডাস্ট্রি, বুঝলাম না, সবাই বাই ডিফল্ট ভাবে লিখবেন, কিছু করার নেই আমাদের। বুঝলাম না ভাইয়া। 2-3 বছরের এক্সপিরিয়েন্স অলরেডি আমাদের আছে, এই কথাটা লিখবেন, কেউ ফ্রেশার এরকম লিখবেন না। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আর একটা প্রশ্ন হয়েছে যে নেক্সট ক্লাস কবে হবে সাপোর্টিং? এটা তো মনে হয় গ্রুপে আপডেট দেয়, আমি আসলে ওই সেন্ট্রালি এগুলো ম্যানেজ করি না। বা কি প্রসঙ্গে হবে সেক্ষেত্রে যদি বলতেন।
ও আচ্ছা, এখানে সিলেবাস দেওয়া আছে তো গ্রুপের মধ্যে, দেওয়া আছে না? গ্রুপে তো পাচ্ছি না। গ্রুপ থেকে দেখে নিয়েন, আমিও জানি না এগুলা, ফেসবুক গ্রুপ ট্রুপ বুঝি না, আপনারা একটু দেখে নিয়েন ঘাটাঘাটি। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, তারপর আর কে? কৃষ্ণা দাস, হ্যাঁ বলেন। নমস্কার দাদা, নমস্কার। কেমন আছেন দাদা? হুম, হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো। দাদা বললাম, স্যার থেকে। ব্যাপার না, আমি এটাই বেশি কমফোর্ট ফিল করি, স্যার বলাটা একটু শক্ত মনে হয় আমার কাছে, আমার নিজেরই স্যার স্যার ফিল হয় না। হুট ওকে, করে স্যার মানে স্যার বলবো, দাদা বলে ফেলছি। আচ্ছা, তাই সমস্যা বলবেন। হচ্ছে সমস্যা হচ্ছে আমার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টটা মানে রেস্ট্রিক্টেড ছিল। মানে আমি হচ্ছে এনআইডি তে সাবমিট করছি, মানে ওল্ড এনআইডিটা, আমি স্মার্ট কার্ডটা এখনো পাই নাই। এটাতে সাবমিট করছি, আমার সাবমিট নিছে, ভেরিফিকেশন নিছে। প্লাস হচ্ছে এখনো দেখা যায় রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টটা, কিন্তু আমার পেজ ক্রিয়েট করা আছে একটা। এখন ওই পেজ দিয়ে কি মানে ইয়ে করা যাবে কি, মানে মানে রেস্ট্রিক্টেড, কাস্টমাইজ? হ্যাঁ। রেস্ট্রিক্টেড হলে আপনি কিভাবে ঢুকতেছেন ওর মধ্যে? রেস্ট্রিক্টেড না, কিছু অংশের জন্য হয়তো বা আপনাকে পানিশ করছে। আচ্ছা, এইটা আসলে না দেখে বলতে পারতেছি না আপনি, আমাদের সাপোর্ট গ্রুপ আছে, ওখানে দেখবেন অনেকজন আছে সাপোর্ট দেয়, ওদের সাথে বললে ওরা স্ক্রিন টিন শেয়ার করে খুব সুন্দরভাবে এই জিনিসটা দেখে আপনাকে একটা সলিউশন দিয়ে দেবে। ঠিক আছে? সলিউশন? স্যার আমাকে বলছিল একটা সাপোর্ট ইয়েতে, মানে ফেসবুকে একটা মানে ইমেইল করার জন্য। স্যার ইমেইলটা করা হয়েছে, বাট এটা এখন ওনারা নিছে কিনা সঠিক জানি না। কিন্তু পেজটা কি এখন কাস্টমাইজ করা যাবে? প্রোফাইলে সমস্যা হলে তো, যদি প্রোফাইলে ঢুকতে পারছেন আপনি, লগ ইন করতে পারেন? জি। আচ্ছা, প্রোফাইলে যদি, আচ্ছা লগ ইন করতে পারলে তাহলে পারবেন। ফেসবুক পেজ কাস্টমাইজ মানে করেন। রেস্ট্রিক্টেডটা স্যার, মানে প্রফেশনাল মোড করা আছে, তো প্রফেশনাল মোডে গেলে ওখানে গেলে উপরে দেখে যে মানে ইওর অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। আর শোনেন, আমি বলি, আপনার ফেসবুক যে পেজটা, অন্য ভাই বোন বান্ধবী যদি থাকে ঘনিষ্ঠ, তাকে আপনি আচ্ছা দিয়েন, একটা রোল দিয়ে দিয়েন, যদি এই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায় যেন আপনি পেজটা ওখান থেকে আবার রিকভার করতে পারেন ওই প্রোফাইল থেকে। ঠিক আছে? একটা ফেসবুক পেজে তো মাল্টিপল রোল দেওয়া যায়, তাকে একটা অ্যাডমিন রোল দিয়েন, তাহলে ওখান থেকে যেন রিকভারি করতে পারেন যদি আপনার প্রোফাইলটা পার্মানেন্টলি ডিজেবল হয়ে যায়। আর সাপোর্ট টিমের হেল্প নেন, ঠিক আছে? ওরা ভালোভাবে হেল্প করতে পারবে। আর আমি তো আসলে সোশ্যাল মিডিয়া নিয়ে অনেস্টলি এত স্ট্রং প্র্যাকটিস নেই, প্রতিনিয়ত আমি প্র্যাকটিস করি না, জাস্ট কিছু বেসিক কাজ জানি, যেমন সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন আমি নিজের জন্য করে রেখেছি, আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া মোটামুটি অপটিমাইজ করা আছে, অ্যাড ক্যাম্পেইন এগুলো পারি। কিন্তু ওর প্রতিনিয়ত যে আপনাদের ডেইলি যে প্রবলেম গুলো হয় এগুলোর সাথে, অনেক কিছুর সাথে আমি নিজেও অভ্যস্ত না। ঠিক আছে? সো এই যে সাপোর্ট গ্রুপে আপনাদের ভালো হেল্প করতে পারবে এগুলা। ওকে, তারপরে হচ্ছে জি বিশ্বনাথ। দাদা, থ্যাংক ইউ দাদা। ওকে, হ্যাঁ বলেন। নমস্কার স্যার। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, ক্লিয়ার, বলেন। স্যার আপনি এর আগে বললেন যে এনআইডি অনুযায়ী প্রোফাইল নেমটা দিতে হবে। রাইট। আমার আমার এনআইডিতে সবগুলো ওয়ার্ড আছে ফর্মাল লেটার। এখন কি আমি ফর্মাল লেটার দিয়ে করব আইডি? না, এইগুলো এতটা মানে কেস সেনসিটিভ না, যে ছোট হাতের বড় হাতের অক্ষরটা খুব সমস্যা করবে, ওইটা প্রবলেম হবে না। ঠিক আছে? আর ওইটা একটা আর একটা প্রশ্ন স্যার, হলো আমি এখনো স্মার্ট কার্ড পাইনি, সেক্ষেত্রে আমি কি আমার যে এনআইডি আছে এটা দিয়ে ভেরিফিকেশন করতে পারবো? পারবেন। দেখেন, আমি বলছি কি, স্মার্ট কার্ডটা অ্যাকসেপ্টেন্স রেশিও অনেক বেশি। আর আমাদের যে আগে যে ওই যে পলিব্যাগ দিয়ে যে কার্ডটা দিত, ওইটা সব ক্ষেত্রে অ্যাকসেপ্ট করে না। তবে আমি যেটা বললাম, এই যে ছবি তোলার রুলসটা, এইটা একটু ফলো করবেন, সেটা আপনাদের একটু মানে বুম হতে পারে। ঠিক আছে? তবে ওকে। স্মার্ট কার্ডটা দিলে সেটা অ্যাকসেপ্ট করার রেশিওটা অনেক বেশি। আর এই যে আগের যে নর্মাল কার্ডটা, ওটা খুব একটা অ্যাকসেপ্ট করতে চায় না। ওটা দেখেই বোঝা যায় যে ওটা কম্পিউটার থেকে বানায় না, প্রিন্ট করে নিয়ে আসা, প্রিন্ট করে একটা লেমিনেটিং করা, তাই না? এটা জি ফালতু কাজ। স্যার। স্যার আমি
লিঙ্কডইন অ্যাকাউন্টে দিয়েছিলাম এই স্মার্ট কার্ড, এই আইডি কার্ডটা, কিন্তু সেখানে তারা অ্যাকসেপ্ট করেনি। হ্যাঁ, তো লিঙ্কডইন করেনি তার মানে ফেসবুক করবে না, ব্যাপারটা এরকম না, ফেসবুকও করতে পারে। আবার একই কার্ড প্রথমে অ্যাকসেপ্ট করে না, দ্বিতীয়বার অ্যাকসেপ্ট করে যদি ছবি অন্যভাবে তোলেন আপনি, তবে ছবি তোলার যে টেকনিকটা এটা অবশ্যই ফলো করবেন। কেন অ্যাকসেপ্ট করে না জানেন? তারা মনে করে এটা আপনি ম্যানিপুলেট করে ক্রিয়েট করছেন, মানে নিজে নকল করে ক্রিয়েট করছেন, এই জন্য অ্যাকসেপ্ট করে না। এখন ওইটা যদি প্রুভ করা যায় যে আপনি নকল করেননি, তাহলে তো ঠিক আছে। ওকে, লিভ নেন, সমস্যা নেই, অনেক বাচ্চে। দুইটার মধ্যে শেষ করেন প্লিজ। তারেক ভাই ওকে। বলেন। আর যারা আছে আপনাদের ঘুম নেই নাকি? আসসালামু আলাইকুম, বলেন। শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আর রাত কাপ করে বসে আছেন কেন? মাথায় চুল নেই নাকি? আমার মাথায় তো চুল না নেই, স্যার, আপনাদের সামনে আপনি রাতে ক্যাপ পরে সালমান খান সেজে বসে আছেন কেন? স্যার আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের মনে করো যে প্রোফাইল নেম থাকে, তো মনে করো যে রিয়েল নাম, তো ইউজার নামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই নামটা অ্যাভেলেবল না, সেক্ষেত্রে একটু চেঞ্জ করে দেওয়া লাগে। তো এটা কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। তবে আপনার যে গুড নেমটা প্রথমে দিবেন, তারপরে একটু চেঞ্জ করে শেষের দিকে একটা এক্সটেনশন অ্যাড করবেন। সেখানে সংখ্যা অ্যাড করবেন না, যে কোনো একটু পাওয়ার অড টাইপের অ্যাড করবেন। যেমন আপনার নাম এমডি তারেক ডট বিডি দিতে পারেন, ডট এসিও দিতে পারেন, অথবা যে কোনো দিতে পারেন। সংখ্যা টংখ্যা খুব একটা দিয়ে না, ওটা আসলে মিনিংলেস ফিল হয়। মানে আমার কাছে দেওয়াটা ভুল না কোনো, তবে আমার কাছে মনে হয় না দেওয়া দিলে বেশি ভালো লাগে। ঠিক আছে, তবে আগে কোনো কিছু অ্যাড করবেন না আপনার নামের আগে, এমডি তার একটা আগে অবশ্যই রাখবেন ব্র্যান্ডিং এর জন্য, যেন আপনার এমডি তারেক লিখে সার্চ করলে অ্যাটলিস্ট আপনার ফেসবুকের প্রোফাইল লিংকটা র্যাঙ্ক করে। স্যার আমরা কি সেম ইউজার নেম মনে করো যে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাখতে পারবো? বুঝতে পারি না, আবার একটু বলেন। মনে করো যে একটা ইউজার নেম মনে করো যে ফেসবুকে অ্যাভেলেবল, ঠিক আছে, ওই ইউজার নেমটা যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবল থাকে, তো সেক্ষেত্রে কি ওই ইউজার নেম দিতে পারবো? হ্যাঁ দিবেন, সমস্যা কি? আপনার টার্গেট থাকবে আপনার যে গুড নেম, মানে আপনার যে ফুল নেমটা ইউজার নেম হিসাবে ইউজ করতে পারতেছেন কিনা, যেটা আপনি ব্র্যান্ড নেম করতে চাচ্ছেন। ঠিক আছে, যদি অ্যাভেলেবেল থাকে তবে দিবেন, তবে চেষ্টা করবেন সব প্রোফাইলের ইউজার নেম যেন সেট দেওয়া যায়। কারণ আমারও নেই, কারণ আমার সব প্রোফাইল গুলো ক্রিয়েট করা 2014-15 সালের দিকে, আর আমি এসইও শিখছি 2016 সালে। কারণ আমার সাথে কম্পেয়ার করেন না যে হুদাই ডায়লগ দিচ্ছে, নিজের তো ঠিকঠাক নেই। কারণ আমার যখন করেছি তখন আমি নিজেও শিখিনি এগুলো, আমি পরে শিখছি। এই জন্য আপডেটেড ব্যাপারটা আপনাদের জানাচ্ছি, আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন। ঠিক আছে, রেকর্ডটা ওকে স্যার। রেকর্ডটা আমি দিতে পারবো না, ওই যে আব্দুর রহমান স্যার দিবেন আপনাদেরকে কিভাবে দেয়। ওকে, তারপর তন্ময় সাহা বলেন। স্যার নমস্কার। হ্যাঁ, নমস্কার। স্যার আমার প্রশ্ন ছিল ওই যে আমার আগের জন যে প্রশ্নগুলো করে গেল যে এনআইডি কার্ড আছে কিন্তু স্মার্ট না, ওটা দিয়ে আমরা ভেরিফাই করতে পারবো কিনা, আমি তো আমার উত্তর পেয়ে গেছি। এখন আমার আরেকটা প্রশ্ন স্যার, সেটা অন্য অন্য বিষয় নিয়ে। সেটা হলো আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট আমি খুলছিলাম, খোলার পরে আমি কিছুদিন ওইটা কাস্টমাইজেশন করে আমি তেমন কোনো পোস্ট টোস্ট করি নাই। ক্লাসে ব্যস্ত থাকার কারণে আমি ওইটা শুধু চালাইছি, শুধু দেখছি, ঢুকিছি, এরর প্রোফাইল চেক করেছি, একজনকে কানেক্টর পাঠাইছি। কিন্তু কিছুদিন পর আমার ওটা রেস্ট্রিকশন হয়ে গেছে, মানে আমি আর ঢুকতে পারি না। পরে নাম্বার দিতে বলে, বা নাম্বার দিলে কোনো কোড টোড আসে না। পরে আমি আরো একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছিলাম, খোলার পরে ট্রাই করছি, কিন্তু আবারও তাই হয়েছে। এখন আমি সাপোর্টিং গ্রুপে একটা পোস্ট করছিলাম, করার পরে তারা বলে যে এটা ভেরিফাই করতে হবে। এখন ভেরিফাই করার এখানে মানে আমি আর একটা নতুন একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলি, খোলার পরে ওই যে নতুন অ্যাকাউন্ট, ওইখানে ভেরিফাই করতে গেলে পাসপোর্ট দেওয়া লাগবে, কথা বলতে তারা। কিন্তু আমার তো এখানে মানে আমি আমার বাবার তাদি করার চেষ্টা করছিলাম, কিন্তু ওটা তো হচ্ছে তার স্মার্ট কার্ড আছে, কিন্তু আমি আর ওইটা করতে পারিনি। এখন আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে পারিনি, এজন্য আমার মানে বিগত আমার তো ব্যাচে আমি 2টা হোমওয়ার্ক জমা দিতে পারিনি। এখন আমি ওইটা কি অ্যাকাউন্ট মানে লিঙ্কডইন না খুললে কি আমি ওইটা কাজ করতে পারবো কোনোভাবে? তবে আছে। আমি করতে পারবো স্যার ওটা কাজ, নাকি লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার পরে করতে পারবো? ফার্স্ট অফ অল ব্যাপার হচ্ছে আপনার আইডি কিভাবে আপনার বাবার পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন হতে পারে? না ওটা আমি বলি। দ্বিতীয়ত হচ্ছে একই কম্পিউটার তো দূরে থাক, একই আইপি অ্যাড্রেসের ভিতরে যদি মাল্টিপল একই নামের অথবা একই জন্মদিন
অথবা একই রকম সাইজের দেখতে মানুষ যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাও লিঙ্কডইন ঝামেলা করে। আর বাংলাদেশের লিঙ্কডইন প্রচুর ডিস্টার্ব করতেছে, এটা সত্যি। এটা লিঙ্কডইনের দোষ না, এটা আমাদেরই দোষ। কারণ আমাদের বাংলাদেশে প্রচুর ডিজিটাল মার্কেটিং এর কোর্স সেল হয় এবং প্রচুর মানুষ ডিজিটাল মার্কেটিং করে, আর সবাই লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে, সবাই স্প্যামিং করে। প্রথমত আমি প্রথমেই বলছি অন ম্যান অন অ্যাকাউন্ট, সেটা হতে পারে লিঙ্কডইন, সেটা হতে পারে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সব। ইনস্টাগ্রামে 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। লিঙ্কডইন কখনোই আপনার সেকেন্ড অ্যাকাউন্ট করার এলিজিবিলিটি দেয় না। আপনি প্রথম অ্যাকাউন্ট করছেন, আপনি সাসপেন্ড হয়েছেন, তার মানে আপনার লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো অধিকারই নেই। ঠিক আছে? আপনি যে ভুলটা করছেন, আপনি যে কম্পিউটার থেকে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, ওই কম্পিউটারের আইপি অ্যাড্রেস কিন্তু লিঙ্কডইনের কাছে আছে। যে তন্ময় শাহ নামে এখান থেকে একজন অ্যাকাউন্ট ক্রিয়েট করছিল, অথবা কম্পিউটারের ম্যাক অ্যাড্রেসটাও ট্রেস করে ওরা। এখন আপনি একটা কেন, আপনি যদি প্রত্যেকদিন 2000 অ্যাকাউন্টও ক্রিয়েট করেন, ওরা 2000 বার আপনাকে সাসপেন্ড করবে। ঠিক আছে? আপনার একটাই উপায় আছে, যেটা হচ্ছে কম্পিউটারটার ওই উইন্ডোজ দেওয়া অথবা সব ডাটাগুলো ইরেজ করা। যদি ক্যাশ ক্লিন করতে পারেন ওইভাবে করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে সুন্দরভাবে অপটিমাইজ করবেন। তাও সেখানে আগের পুরানো কোনো জিমেইল রাখবেন না, ইভেন ইফ ওই কম্পিউটারে লগ ইন করবেন না সেফ জোনে থাকার জন্য। ঠিক আছে? এবং আগের ফোন নাম্বারও ইউজ করবেন না, সবকিছু সুন্দরভাবে অপটিমাইজ করবেন। লিঙ্কডইন প্রোফাইলে যা যা ওরা রিকোয়ার করে অপটিমাইজ করার পরে প্রত্যেকদিন 4টা-5টা করে পোস্ট দিবেন। প্রত্যেকদিন 4টা-5টা করে ভ্যালিড পোস্ট, শুধু পোস্ট দিবেন। প্রয়োজনে 2-1 আপনার সেম ইন্ডাস্ট্রির 2-1 পোস্ট শেয়ারও করবেন, এবং যে কানেকশন গুলো পাঠাবেন সর্বোচ্চ 5টা থেকে 7টা, 7টাও বেশি হয়ে যায়, সর্বোচ্চ 5টা থেকে 7টা কানেকশন পাঠাবেন প্রথম 1 মাস। তার পরের মাসে যে আপনি সর্বোচ্চ 10টা পাঠাতে পারেন, তাও যদি দেখেন আপনার 100টা কানেক্ট হয়ে গেছে, কারণ কানেকশন পাঠালেই তো হবে না, কানেক্ট তো অ্যাকসেপ্ট করা লাগবে। আপনার 100 জন মানুষ অ্যাকসেপ্ট যদি না করে, তখন আপনি ওই 5টা-7টা কানেকশন জারি রাখবেন লাগাতার। 100টা 200টা কানেক্ট হয়ে গেলে তখন আপনি 10টা করে দিতে পারবেন। এভাবে যখন 500 কানেকশন হয়ে যাবে, তখন সর্বোচ্চ আপনি 10 থেকে 1500 কানেকশন পাঠাতে পারবেন পার ডে। এর বাইরে যদি আপনি কানেকশন পাঠান, লিঙ্কডইন ভেবে নিবে আপনার এখানে কোনো রোবোটিক কার্যক্রম চলতেছে, আপনি নেই, রোবট দিয়ে আপনার অ্যাকাউন্ট পরিচালিত হচ্ছে, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। ঠিক আছে? আমি আবারও বলি, অন ম্যান অন অ্যাকাউন্ট। যদি একটা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে, এনি হাউ 6 মাস ওর পিছনে পড়ে থাকতে হবে, ওদের সাথে কথা বলতে হবে, সাপোর্টে ফোন দিতে হবে, মেইল দিতে হবে, ফোন দেওয়া যায় না, মেইল দিতে হবে, তাদের সাথে আপনার আইডি ভেরিফিকেশন জনিত যা চাই আপনার তার দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক আছে? তারপরে আপনি সেকেন্ড অ্যাকাউন্ট করার চিন্তা। এইভাবে যদি লাগাতার অ্যাকাউন্ট একটার পরে একটা ক্রিয়েট করতে থাকেন, আর ওরাও একটার পরে একটা আপনাকে ভালোবাসা দিয়ে ভরাই দিবে। স্যার এগুলো তো জানতাম না আগে, এই জন্য ট্রাই করছিলাম। জানবেন না কেন? ক্লাস শেষ করছেন না লেভেল 2 তে? লিঙ্কডইনের ক্লাস হয় তো 9 নম্বর ক্লাসে। কত নম্বর ক্লাস চলে আপনার ব্যাচে? আমার 14 নম্বর ক্লাস চলে। তাহলে আপনি জানবেন না হলো এটা? এর মানে মধ্যে ওইটা আমি তো 4 নম্বর ক্লাসে এগুলো বলে দেই, অন অন ম্যান অন অ্যাকাউন্ট। তো এটা আবার অনেক বিশ্বাস করে না, মনে করে আরে আমার বন্ধু তো 6টা অ্যাকাউন্ট, এসে 6টা-7টা একসাথে ম্যানেজ করে, তো আমি কেন পারবো না। সবাই এরকম মাতব্বারি করে, তারপরে কাহিনী শেষ হয়ে যায়। ওকে, আচ্ছা নাইমুল ইসলাম ভাই, নাইমুল ইসলাম ভাইকে তো আমি চিনি মনে হচ্ছে। নাইম ভাই, হ্যালো। ওকে, তন্ময় সহ ক্লিয়ার ব্যাপারটা? ওকে, নাইম ভাই হ্যালো। ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে লিঙ্কডিন এর বিষয়টা নিয়ে। আমার লিঙ্কডিন অ্যাকাউন্ট অনেক আগেই রেজিস্টার্ড হয়ে গেছিল, পরে আমি আমার আইডি দিয়ে, পরে এই পাসপোর্ট দিয়ে আমি ওটা ফিরাই আনছি সাপোর্টে কথা বলে। কিন্তু ভেরিফিকেশনে গিয়ে এখন দেখা যাচ্ছে ওনারা একটা প্রোফাইলে দিয়ে হয়েছে যে ভেরিফিকেশন করার লাগবে। ভেরিফিকেশনের সমস্যা হচ্ছে আমার পাসপোর্ট আছে, কিন্তু ওনারা চাচ্ছে ই পাসপোর্ট, যেটা সিম কার্ড সিস্টেম। এখন অন্য কোনো ওয়েও তো নাই, আপনার ড্রাইভিং লাইসেন্স বা স্মার্ট পেন আইডি কার্ড। না না, অন্য কোনো ওয়ে নেই। ওটা যদি আপনি ভেরিফাই না করলেও চলবে, সমস্যা নেই। আপনার কোনো স্প্যামিং না করলে অ্যাকাউন্ট চলবে। যদি আপনাদের কারোর এনএফসি পাসপোর্ট থাকে, তাহলে অ্যাকাউন্টটা ভেরিফাই করে রেখেন, তাহলে আর খুব একটা প্রবলেম হবে না। তবে হ্যাঁ, স্প্যামিং করলে কিন্তু যখন তখন এমন চিন্তা করেন না ভেরিফাই করছি এবার তো আমি সবকিছু পেয়ে গেলাম। স্প্যামিং করলে কিন্তু আপনার বিরুদ্ধে ওরা স্ট্রিক হতে পারে। স্প্যামিং করা যাবে না, যে উল্টাপাল্টা পোস্ট দিলেন। হ্যাঁ নাইম ভাই, ওটা উপায় নেই, চেঞ্জ করেন। আপনার হয়তো পুরানো পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট, মেশিন রিডেবল পাসপোর্ট। আমার
জি। আর একটা প্রশ্ন হচ্ছে, আমার প্রোফাইল আছে একটা, ধরেন আমার দুইটা প্রোফাইল। আমি এর আগে যখন আপনার ফ্রিল্যান্সিং বিষয়ে এই লাইনে আসছিলাম না, তখন আমার দুইটা প্রোফাইল ছিল, একটা পুরনো এবং একটা পরে। কিন্তু যখন ফ্রিল্যান্সিং এর বিষয়ে আসি, পরবর্তীতে আমার পুরনো প্রোফাইলটা আমি প্রফেশনাল মোড দিয়ে ব্র্যান্ডিং করতেছি। এই ক্ষেত্রে কি আমার প্রোফাইলটা গ্রো ভালো করবে, না আমাকে পেজ খুলে এর এই নামে গ্রো করার লাগবে, ব্র্যান্ডিং করার লাগবে আমার পার্সোনাল নামে? আবার একটু বলেন। আমার দুইটা প্রোফাইল, একটা হচ্ছে ওল্ড প্রোফাইল, ওই ওল্ড প্রোফাইলটা আমি আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য প্রফেশনাল মুড করে এখন আমি গ্রো করতেছি। এটা আমার জন্য বেস্ট হবে, না আমাকে নতুন পেজ খুলে ফের আমার পার্সোনাল ব্র্যান্ডিং করার লাগবে গ্রো করার জন্য? হচ্ছে দুইটা প্রোফাইল আছে, তার মানে আপনি প্রো লেভেলের লোক, আপনার সাথে কথা বলে পারো কেমনে আমি সলিউশন দেবো বলেন। দুইটা প্রোফাইল ক্রিয়েট কেন করব আমরা? তা আবারও বলছি, অন ম্যান অন অ্যাকাউন্ট, আবার দুইটা প্রোফাইলের কথা এখানে। এটা আগে জানতাম না ভাইয়া, যখন আমি ফ্রিল্যান্সিং এর এই মানে ডিজিটাল মার্কেটে আসি, তো এর আগেকার ওই প্রোফাইল, তো আমি Delete দুটো প্রোফাইলে এখনো অন আছে। হচ্ছে আপনার একটাই অ্যাকাউন্ট থাকবে, একটাই মাস্টার অ্যাকাউন্ট, সেকেন্ড অ্যাকাউন্ট ডিলিট করবেন, কাহিনী শেষ। এই নিয়ে আর কোনো এপার ওপার কোনো কথা নেই। উম, ঠিক ধন্যবাদ। আছে। আর আরেকটা প্রশ্ন ভাইয়া, এই যে এসইও, আমি এসইও নিয়ে কাজ করতেছি, মোটামুটি অন পেজ এবং অফ পেজ এসইও অলরেডি শেষ। এবং শ্যামরাজের যে আমি একটা ওয়েবসাইট ইউজ করে, এখানে এসইও টুলস গুলো অনেক হাই মানে বিক্রি মানে পাওয়া যায়। যদি একটা সেরকম যদি একটা ওয়েবসাইট লিংক দিতেন যেখানে টুলস গুলো কম দামে পাওয়া যায়, টুলস, আচ্ছা, বাংলাদেশে তো যে অনেক এসইও টুলস। এসইও টুল বিডি আছে বাংলাদেশে, বিডি এসইও টুল আছে, অনেকগুলো টুলস আছে, যে কোনো এক জায়গা থেকে নিতে পারেন। যদিও আমার তো এখন এগুলো প্র্যাকটিস নেই, কোথা থেকে কারা ভালো দেয়, মেবি এসইও টুল বিডি এরা ভালো দেয়, এসইও টুল বিডি। যদি লিঙ্কটা দিতেন তো উপকৃত হতো। মেবি আমার, হ্যাঁ দেখেন। ওকে, তারপরে আর কে আছে, এটা শেষ করছেন? ওকে, আহ নয়ন কান্তি সাহা, বলেন প্লিজ। স্যার স্যার আমি বলছিলাম আমার ওই পেজটা আছে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, ওটাতে মানে ভিডিও ছাড়ি, ওটা কি যে যে ক্লাসগুলো শিখছে ওগুলা নিয়ে ভিডিও ছাড়ি মোটামুটি। তো এখন স্যার ভাবতেছি যে মানে ডিজিটাল মার্কেটিং নিশটা নিয়ে কি ভবিষ্যতে ভিডিও ছাড়লে কি পেজটা গ্রোথ করবে কিনা, গ্রুপ মানে করবে, কিরকম? অডিয়েন্স সাইজ তো অনেক কম ডিজিটাল মার্কেটিং। ব্যাপার হচ্ছে অডিয়েন্স কয়জন আপনি বলেন, কয়জন ডিজিটাল মার্কেটিং নিয়ে প্র্যাকটিস করে বাংলাদেশে? 2 লক্ষ, 5 লক্ষ, 20 লক্ষ? তো সবাই তো আর আপনার কন্টেন্ট দেখবে না। গ্রো ওইভাবে করবে না, এখানে আপনার ইনকামের লিমিটেশন অনেক হয়ে যাবে। আর বাংলা কন্টেন্ট এমনিতে এগুলো একটু প্রবলেম। ফানি কন্টেন্ট, মোটিভেশনাল কন্টেন্ট, এগুলো নিয়ে কাজ করলে বেশি ট্রাফিক পাওয়া যায়, বেশি ভিউ হয়, আর বেশি ভিউ মানে বেশি ইনকাম। হ্যাঁ, আপনি যেটা করতেছেন এটা অবশ্যই করতে থাকেন, এটা আপনার ভিউ না দেখ, এটা আপনাকে কাজ এনে দিবে ডিজিটাল মার্কেটিং রিলেটেড। যেমন জি আমি স্যার। আমার ইউটিউব এবং আমার ওয়েবসাইট থেকে প্রচুর পরিমাণ ক্লায়েন্ট পাই, বিশেষ করে ইউটিউব থেকে। আমার জি ইউটিউবে স্যার। 5টা 6টা ভিডিও দেওয়া আছে লোকাল এসইও নিয়ে, সেইগুলো দেখে অনেকেই আমাকে নক করে এসইওর জন্য। আর এবং স্যার ফেসবুকে মানে পেজে ফলোয়ার বাড়ানোর মতো কোনো একটু সাজেস্ট করেন, কিরকম মানে কিভাবে এগুলো বাড়াতে দিয়ে পারবো? এখনো ফেসবুকের এই যে কিভাবে কি করবেন আপনারা, কন্টেন্ট প্ল্যানিং, এটা ওটা কিভাবে কন্টেন্ট রেডি করবেন, আপনাদের সাথে আমিও ক্লাস করবো না, দেখি শিখতে পারি কিনা। ঠিক আছে, নেক্সট ক্লাসে এগুলো নিয়ে কথা বলবে। এখন আমরা কথা বলতে আর কত কথা বলবো, অনেক কথা হয়েছে না? জি 2 স্যার। ঘন্টা করতেছি আজকে, এর আগেও 2টা ক্লাস শেষ করছি। ও ওকে, স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আর কারোর কোনো কথা নেই, হ্যান্ড রাইজ করা নেই, সবাইকে আমি কথা বলার সুযোগ দিচ্ছি, অ্যালাউ করলাম।
চাইলে দু একজন কথা বলতে পারেন অথবা আমরা শেষ করবো এখন। কারো কোনো কথা আছে? হ্যালো, ওকে। তো ঠিক আছে, কানেক্ট থাকেন সবাই, কারণ কে কোথায় যাবেন, কে কোথায় কাজ করবেন জানি না। সোশ্যাল মিডিয়ায় আমাদের একমাত্র কানেক্ট রাখার জায়গা। অনেকেই আমাকে মেসেজ করবেন, আমি হয়তোবা বিজি থাকবো, যেমন অনেকেই এখন মেসেজ দিচ্ছেন হয়তো আপনারা এর ভিতর থেকে। সবাইকে কিন্তু আমি একসাথে অ্যান্সার দিতে পারি না। তো ওই জায়গা থেকে আমার ব্যাপারটাও দেখবেন, আমার ইচ্ছা থাকে সবাইকে অ্যান্সার দেওয়া, আর আমি সবাইকে অ্যান্সার দেইও, তবে একটু দেরি হয়ে যায়। এটাই হচ্ছে ব্যাপার, একটু ধৈর্য ধরে থাকবেন। আমি আসলে সবাইকে রেসপন্ড করি। কিছু প্রবলেমের অ্যান্সার তো আমিও দিতে পারি না, কারণ আমারও তো নলেজের লিমিটেশন থাকবেই। হ্যাঁ, সো এমন আশা করবেন না যে সব প্রবলেমের সলিউশন আমি দিয়ে দিব। আমি যতটুকু জানি অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।